অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয় তাহলে হোয়াট কোয়ালিটি অফ ডক্টরস আর উই প্রডিউসিং এবং মেধার আসলে সঠিক যাচাই বাছাইটা কোথায় হচ্ছে। আপনার যদি আসলে কোর ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে খুব ভালো ধারণা না থাকে তাহলে আসলে ফ্রন্টিয়ার টেকনোলজিতে খুব ভালো করাটা খুব ডিফিকাল্ট। তখন আমাদের অবস্থাটা এরকম ছিল যে আমরা যদি কাউকে যে বলতাম যে উই আর অ্যান আইওটি কোম্পানি, তখন আমাদের কাউন্টার কোয়েশ্চেনটা হতো যে আপনারা কি কোম্পানি যে আপনারা নিজেদের কোম্পানি টাইপই ঠিক মতো বলতে পারেন না। বলবেন আইটি কোম্পানি, কিসের আইওটি কোম্পানি, বানানটা ঠিক করেন। এআই, মেশিন লার্নিং, আইওটি, ব্লকচেইন, এই প্রযুক্তিগুলো দিয়ে কিন্তু আগামী বিশ্বের অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপড হবে, রাইট? সো এই প্রযুক্তিগুলোকে বলা হয় ফ্রন্টিয়ার টেকনোলজি। সো বাংলাদেশের মার্কেট সাইজে আইওটি ইজ প্রজেক্টেড টু বি a $2.5 billion industry by 2041. আচ্ছা, না আমার কাছে মনে হয় যে যারা আইওটি নিয়ে কাজ করে তার জন্য রেজুমি থেকে যেটা সবচেয়ে ভালো কাজ করতে পারে, তো যেটা হয় যে আমরা প্রোগ্রামিং হিরো থেকে এখন পর্যন্ত প্রায় 32টার মতো ক্যাম্পাসে যাওয়ার সুযোগ হয়েছে, এবং সেই ক্যাম্পাসগুলোতে যখনই আমি যাই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট বা বিশেষ করে ট্রিপলিতে যারা পড়াশুনো করে, দুই ডিপার্টমেন্টের মানুষজনেরই একটা কমন কোশ্চেন থাকে যে আইওটি নিয়ে বাংলাদেশে কোন কোন কোম্পানি কাজ করে, বা এই টাইপের যেখানে হয়তো বা এমবেডেড ইঞ্জিনিয়ারিং বা এই টাইপের জিনিসপত্র নিয়ে হয়তো বা মেশিন লেভেলে বা হার্ডওয়্যার লেভেলে খুব ভালো কাজ হয়। এবং আমি প্রায় সময় বন্ডিস্টাইনের নাম রেফার করি, হয়তো বা অনেকে পুরোপুরি জিনিসটা বুঝে উঠতে পারে না যে এই কোম্পানি কী নিয়ে এবং কীভাবে কাজ করে। তো এই কারণে আজকে আমাদের স্টুডিওতে আমরা শাহরুখ ভাইকে ইনভাইট করছি। শাহরুখ ভাই হচ্ছে বন্ডিস্টাইন টেকনোলজিস এটার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও, অ্যান্ড সিঙ্গুলারিটি লিমিটেড নামে ওনাদের আরও একটা অর্গানাইজেশন আছে যেটা সফটওয়্যার ফোকাস। সো শাহরুখ ভাই, ছোটো করে যদি আপনি আপনার একটু পরিচয় দিতেন। ধন্যবাদ রাকিব ভাই। আমার নাম মি শাহরুখ ইসলাম। আমি ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বন্ডস্টাইন টেকনোলজিস লিমিটেডে কাজ করছি। আমরা যখন 2014 সালে বন্ডস্টাইন শুরু করি তখন আমাদের অবস্থাটা এরকম ছিল যে আমরা যদি কাউকে যে বলতাম যে উই আর অ্যান আইওটি কোম্পানি, তখন আমাদের কাউন্টার কোয়েশ্চেনটা হতো যে আপনারা কি কোম্পানি যে আপনারা নিজেদের কোম্পানি টাইপই ঠিক মতো বলতে পারেন না। বলবেন আইটি কোম্পানি, কিসের আইওটি কোম্পানি, বানানটা ঠিক করেন, ঠিক আছে? সো সেখান থেকে আসলে আমাদের আইওটি নিয়ে যাত্রা শুরু, অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকে প্রায় 10 বছর, 2014 থেকে হিসাব করলে আমরা এই আইওটি নিয়েই কাজ করছি। এই একটি ভুল বানানের একটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এবং এমবেডেড সিস্টেমস, হাই অ্যাভেলেবিলিটি ডিভাইস, আইওটি ক্লাউডস এবং ডিফারেন্ট টাইপ অফ সেন্সর বেসড ইউজ কেস নিয়েই আমরা বিভিন্ন সমস্যার সমাধান করে চলেছি। আচ্ছা, এমনিতে বন্ডিস্টাইনের নাম মানুষজন সবচেয়ে বেশি মনে হয় শুনছে যখন মেডিকেলের এই যে কোশ্চেন পেপার একটা লম্বা সময় ধরে ফাঁস হইতো, এবং পরবর্তীতে এখন একটা স্মার্ট বক্সের ভিতরে মেডিকেলের কোশ্চেন পুরো বাংলাদেশের ভিতরে ডিস্ট্রিবিউট হয়। এইটা নিয়ে ভাই আমরা আজকের ডিসকাশনটা স্টার্ট করতে চাই যে এই প্রজেক্টটা ওভারঅল কীভাবে কাজ করে, এবং এটার ভিতরে আপনারা কীভাবে একটা খুবই, আমার কাছে মনে হয় বাংলাদেশের এটা একটা খুবই ক্রিটিক্যাল প্রবলেম ছিল যেটা রিজনেবলি সলভ হয়েছে এই প্রোডাক্টের মাধ্যমে। ওইটা সম্পর্কে যদি আমরা স্টার্ট করি, অ্যান্ড দেন স্লোলি বাংলাদেশের আইওটি নিয়ে বিশেষ করে যারা টেকনোলজি ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছে তারা কীভাবে এটার ভিতরে ইনভলভ হতে পারে, বা কী ওয়েতে সেই ইউনিভার্সিটিতে প্রিপারেশন নিতে পারে যাতে করে বন্ডিস্টাইনের মতো কোনো একটা কোম্পানিতে কাজ করতে পারে। এই ওয়েতে আমরা আমাদের আজকে ডিসকাশনটা আগাইতে চাই। হ্যাঁ, ধন্যবাদ রাকিব ভাই। তো প্রথমে আমি স্মার্ট বক্স বা এই জিনিসটার কথা বলি। আমরা সবসময় যে জিনিসটা চিন্তা করতাম সেটা হচ্ছে যে আমরা প্রযুক্তি দিয়ে কোন সমস্যার সমাধান করব। কারণ উই অলওয়েজ থট যে উই আর প্রবলেম সলভার্স। কারণ আমাদের কোফাউন্ডার জাফির এবং আমরা কিন্তু দুজনই হার্ডকোর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। জাফির বুয়েট থেকে ট্রিপলি পাস করে, আমি আইটি থেকে ট্রিপলি, অ্যান্ড আমরা স্কুল ফ্রেন্ডস। সো আমাদের ছোটোবেলা থেকেই আমরা যে জিনিসটা প্র্যাকটিস করতাম সেটা হচ্ছে যে আমরা যাই পারি না কেন সেটা ব্যবহার করে আমরা সমস্যার সমাধান কী করতে পারি। তো 14 সালে যখন বন্ডস্টাইন শুরু হয় তার 2 বছরের মধ্যে আমরা একটা স্টেবল প্রোডাক্ট দাঁড়া করাই, যে প্রোডাক্টটা বেসিক্যালি একটা হার্ডওয়্যার ডিভাইস। এই ডিভাইসটা প্রতি মিনিটে 4 বার আমার সার্ভার ডেটা পাঠাতো যে সে কোথায় আছে, এবং ডিভাইসের বিভিন্ন স্ট্যাটাস লাইক সেই ডিভাইসটার কতটুকু স্পিডে চলছে, বা সেই ডিভাইসটার বিভিন্ন আইও পিনে ভ্যালুটা কী, এরকম বিভিন্ন জিনিস। তো এটা কি আপনারা 2014 ইউনিভার্সিটিতে থাকা অবস্থা নাকি ইউনিভার্সিটি শেষ? আমরা তখন ইউনিভার্সিটিতে পড়ি। তখন ইউনিভার্সিটিতে পড়ি। সো 17 সালে আরও পার্টিকুলারলি কোন ইয়ারে পড়তেন?
বনস্টিন যখন শুরু করি তখন আমি পড়তাম থার্ড ইয়ারে, আচ্ছা আর জাফির পড়তো সেকেন্ড ইয়ারে, আচ্ছা নাকি জাফিরও থার্ড ইয়ারে। আচ্ছা মানে বইটার আইটির ভিতরে এক সেমিস্টারের ডিফারেন্স ছিল, ডিউ টু বইটার প্রোগ্রামটা স্টার্ট হয়েছিল কিছুদিন পরে। সো যখন আমরা স্টার্ট করি তখন আমি যেটা বলছিলাম যে আমরা স্মার্ট বক্স নিয়ে যখন 2017 সালে প্রথম আমাদের কাছে রিকোয়ারমেন্টটা কিভাবে আসে, 16 সাল অথবা 17 সাল, আমার ঠিক সালটা মনে নেই এই মুহূর্তে, যে সেই বছর এমবিবিএস এর ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হলো এবং এটা নিয়ে একটা বিশাল হিউ অ্যান্ড ক্রাই যে অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয় তাহলে হোয়াট কোয়ালিটি অফ ডক্টরস আর উই প্রডিউসিং, এবং আসলে আমরা মেধার আসলে সঠিক যাচাই বাছাইটা কোথায় হচ্ছে। পরবর্তী ভর্তি পরীক্ষার ঠিক 10 দিন আগে আমাদেরকে মিনিস্ট্রির একজন আমাদের সাথে পরিচয় ছিল, আমার সাথে বলতে জাফিরের সাথে খুব ভালো পরিচয় ছিল। তো উনি বলে যে তোমরা কি এরকম কোনো প্রযুক্তি বানাতে পারবো আমাদেরকে যে প্রযুক্তি দিয়ে আমরা প্রশ্নটা ফাঁস করা বন্ধ করতে পারি। মানে হিজ কোয়েশ্চেন ওয়াজ দ্যাট সিম্পল, কোনো একটা টেকনোলজি দাও যেটাতে আমি প্রশ্ন ফাঁসটা বন্ধ করতে পারি। সো আমরা এই 10-15 দিন আগে যে রিকোয়ারমেন্ট, এমনিতে যখন আপনারা এই প্রজেক্টটা হাতে পাইলেন তখন আসলে কোশ্চেনটা ফাঁস হইতো কি যখন এটা ডিস্ট্রিবিউশন হইতো ওই সময় ওই টাইমের ভেতর? তখন আমরা অ্যানালাইসিসটা শুরু করি যখন আমাদের কাছে প্রবলেমটা দেয়া। আচ্ছা হ্যাঁ, তো অ্যানালাইসিস করে আমরা দেখতে পারি আসলে প্রশ্ন ফাঁসে কয়েকটা জায়গা আছে। আচ্ছা। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও যারা দায়িত্ব ছিলেন তাদের সাথেও বসি, প্রিভিয়াস কেস স্টাডিগুলোও দেখি। কিছু প্রশ্ন ফাঁস হতো প্রিন্টিং পর্যায়ে, কিছু প্রশ্ন ফাঁস হতো ট্রান্সপোর্টেশন পর্যায়ে, এবং কিছু প্রশ্ন ফাঁস হতো সময়ের আগে প্রশ্নপত্র খুলে ফেলার পর্যায়ে। প্রশ্নটা 10টায়, নিয়ম হচ্ছে আপনি 9:30টার আগে প্রশ্ন খুলতে পারবেন না। আচ্ছা তো তার আগে খুলে ফেললে সেখান থেকেও কিছুটা চ্যালেঞ্জ ছিল। এই তিনটাই মোটা দাগে জায়গা ছিল যেখান থেকে প্রশ্ন ফাঁস হতে পারে। হ্যাঁ 2016-17 দিকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে বিভিন্ন গ্রুপে Right. কন্টিনিউয়াসলি Right. ডিস্ট্রিবিউট হতে থাকে। তো আমরা যেটা করি, আমরা একটা টেকনোলজি দিই যে টেকনোলজিটা প্রশ্ন প্রিন্ট হওয়ার ঠিক পরপর থেকে প্রশ্ন খোলার আগ পর্যন্ত আচ্ছা পুরো সিস্টেমটাকে একটা মনিটরিং এর ভিতরে আনবে। কেন আমরা প্রিন্টিং পর্যায়টায় যাই না? কারণ প্রিন্টিংটা হয় একটা ফ্যাসিলিটিতেই, তো সরকারের পক্ষে আসলে ওই ফ্যাসিলিটিটা কন্ট্রোল করা ইজি হয় যে কারা এখানে ঢুকছে, এবং যারা ঢুকে তারা পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত এখানে বেরিয়ে হতে পারে না ওইখান থেকে। সো এবং সেখানে কোনো মোবাইল ডিভাইসও অ্যালাউড না। সো ওই জায়গাটা আপনি সিকিউর করতে পারবেন ফিজিক্যালি। কিন্তু এই যখন আপনি প্রশ্নটা ঢাকা থেকে রাঙামাটিতে পাঠিয়ে দিচ্ছেন বা কক্সবাজারে পাঠিয়ে দিচ্ছেন, তখন আসলে সিকিউর করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমাদের যে ধারণাটা ছিল, সেই ধারণাটা ছিল আমরা প্রশ্ন প্রিন্ট হওয়া থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রত্যেকটা পর্যায়ে জিনিসটাকে মনিটর করতে চাই, এবং কেউ যদি সময়ের আগে এই প্রশ্নপত্রটা খুলে ফেলে তাহলে আমরা এটা জানাতে চাই যে এই প্রশ্নপত্রটা খোলা হয়েছে। এন্ড টু এন্ড ট্র্যাকে স্পেসিফিক জায়গাটা ধরে যে এই জায়গার এই বক্সের এই প্রশ্নটাই খোলা হয়েছে। একদম মানে সহ যে হ্যাঁ, সেটটা খোলা হয়েছে এক্স্যাক্টলি এটা সহ। কত নাম্বার বক্স, কোন লোকেশন, কার দায়িত্বে সেই বক্সটা ছিল তার ইনফরমেশন সহ। আচ্ছা সো সেটা যখন আমরা করি, আমাদের যেটা ভালো ছিল আমাদের অলরেডি একটা হার্ডওয়্যার ডেভেলপ করা ছিল। সো ওই হার্ডওয়্যারটাকে আমরা কিছুটা টুইক করি, কাস্টমাইজ করি। এটা কি একটা বক্সের মতো? এইটা একটা, আপনি ধরে নেন এটা একটা সাধারণ বক্সের মতো, বাট এটার ভিতরে কিছু স্মার্ট জিনিস আছে। আচ্ছা ঠিক আছে, বাট এটা একটা সাধারণ বক্সের মতো, বাট উইথ ইন্টিগ্রেটেড সাম সেন্সার্স। আপনি এখন একটা লাইটের সাথে যদি আপনি সেন্সার অ্যাড করে দেন তাহলে বাসায় বসে অন অফ করতে পারবেন। ঠিক সেরকমই একটা বক্সের ভিতরে আমরা কিছু সেন্সার ইন্টিগ্রেট করি, একটা হার্ডওয়্যার ডিভাইস অনবোর্ড করি, ডিউরেবিলিটি টেস্ট করি যাতে করে সেই ডিভাইসটা থেকে আমরা ডেটা পাই। এই প্রজেক্টটা যখন আপনারা হাতে নিলেন তার আগে তো এই রিলেটেড কোনো ধরনের প্রজেক্ট আপনারা করেন নাই? না, তার আগে এইরকম কোনো প্রজেক্টই আমরা করিনি। সো এটা আমাদের জন্য একটা অনেক বড় রিস্ক ছিল। হ্যাঁ, যে এবং গভর্নমেন্টের প্রজেক্ট আমরা 10 দিন সময়। রাইট, আমরা এখন পর্যন্ত আসলে আমরা কোনো সরকারি প্রজেক্ট করিই নাই। আচ্ছা এবং এইটা আমাদের অনলি গভর্নমেন্ট প্রজেক্ট এক্সপোজার, যেটাও আসলে আমরা করি প্রায় প্রো বোনো, মানে এখানে কোনো কমার্শিয়াল কোনো জায়গা থেকে আমরা কাজটা করি না। কারণ 10 দিন আগে আমরা যখন কন্ট্রাক্টটা আমাদের রিকোয়ারমেন্টটা এসেছিল, তখন যখন আমরা কমার্শিয়াল অফার তাদের সাথে নেগোসিয়েশন করতে যাই তখন আমরা বুঝতে পারি যে এটা আসলে টেন্ডার করতে গেলে এটা 1 বছর লেগে যাবে। সো রাদার আমরা আসলে মোটা দাগে দেখি যে আমাদের এই সলিউশনটা যদি একটা ন্যাশনাল প্রবলেম সলভ করতে পারে তাহলে আসলে আমাদের এখানে টাকা নিয়ে চিন্তাটা না করলেও চলবে। সো আমরা সেভাবেই আসলে আগে এবং এখন পর্যন্ত জিনিসটা এভাবেই চলছে যে আমরা আসলে জিনিসটা এভাবেই সলিউশন দিয়ে আসছি। হ্যাঁ, যেটা কোনো টেন্ডারও হয় না, কিছুই না, এবং এটার ভ্যালুটা এত কম যে এটা বলতে পারেন প্রবণ। সো করে আমরা যখন সরকারকে এই সলিউশনটা দেই, প্রথম যখন এই 10 দিনের ভিতরে হয়ে যায় পুরো? জি, আমরা হার্ডওয়্যারটা কাস্টমাইজ করি, আমরা সেটার সাথে পুরোপুরি লোকালি বানানো? এটা পুরোপুরি লোকালি আমাদের ইঞ্জিনিয়ার্সদেরকে দিয়ে বানানো, আমাদের টেকনিশিয়ান যারা ছিল তাদেরকে দিয়ে ইনস্টল করা, সেটা রোল আউট করা হয়। প্রায় 72 ঘন্টা আমাদের ফুল টিম
মিনিস্ট্রিতে থেকে এন্ড টু এন্ড মনিটরিং কীভাবে ইউজ করতে হবে নিজেরা বসে থেকে দেখি। ইনফ্যাক্ট আমিও ছিলাম, আমার পার্টনার যে জাফির কো-ফাউন্ডার ও ছিল সেখানে। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইনফ্যাক্ট সেখানে মন্ত্রী পর্যায়ের লোকজনও আসে যে আসলে কি হচ্ছে দেখার জন্য, আদৌ এটা কাজ করবে। আদৌ এটা কাজ করছে কিনা। হ্যাঁ, তারাও এটা নিয়ে অনেক টেনশনে ছিল যে আসলে হবে কি হবে না। বাট ইন্টারেস্টিংলি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইয়ার, প্রায় 10-12 বছর পরে, যে প্রথম কোনো মেডিকেল এমবিবিএস ভর্তি পরীক্ষা হয় যে ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন কোনোখান থেকেই ফাঁস হয় না। আচ্ছা, এবং এইটা ভেরিফাইড বাই মাল্টিপল সো এটা যখন আমরা করার পরে এটা একটা হিউজ সাকসেস হয়। এবং এই সাকসেসটা হওয়ার পরে আমরা পরপর এখন পর্যন্ত প্রত্যেক বছরই মেডিকেলের জন্য আমরা এটা করে আসছি। এবং এই সলিউশনটাই পরবর্তীতে ডেন্টাল পরীক্ষা, ভর্তি পরীক্ষা, নার্সিং, এমনকি ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, চিটাগং ইউনিভার্সিটি, সাস্ট সমন্বিত ভর্তি পরীক্ষা, এবং অনেক জায়গাতেই এটা ব্যবহৃত হচ্ছে। এবং আমরা গর্বের সাথে এটা বলি যে আমরা লোকালি বানানো টেকনোলজি দিয়ে একটা ন্যাশনাল প্রবলেম হতে পারে, আমরা সলিউশনটা খুব সিম্পল, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার, বাংলাদেশে একজন ইঞ্জিনিয়ার, কয়েকজন ইঞ্জিনিয়ার, তারা যে সলিউশনটা বানিয়েছে সেই সলিউশনটা থেকে ন্যাশনাল প্রবলেম আমরা সলভ করছি। সো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আপনি বলতেছিলেন যে 2014 সালে ভাইয়া যখন আপনি ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারের কথা বললেন, থার্ড ইয়ারে, এবং তার মানে আপনি 2015-তে পাশ করে বের হইলেন। পাশ করে বের হওয়ার 2 বছরের মাথায় এইরকম একটা ইম্প্যাক্টফুল প্রজেক্ট হাতে নেওয়া, তখন আপনাদের টিম সাইজে কতজন মানুষ কাজ করতেন আপনারা? আমরা তখন বনস্টিনে সর্বসাকুল্যে 20 জনের মতো ছিলাম। 20 জন মিলে পুরো প্রজেক্টটাকে পুল অফ করেন। জি। এবং এইটা কাইন্ড অফ খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার, কারণ ইউনিভার্সিটি থেকে মাত্র বের হইলেন এবং এই জায়গাটাতে কি এই যে ইউনিভার্সিটি লাইফে থাকা অবস্থাতেই প্রথমত মানে মানুষজন যেটা হয় যে সবসময় একটু সফটওয়্যার, গেম, এই টাইপের জিনিসপত্র নিয়ে অনেকখানি ইন্টারেস্ট থাকে। আপনার এবং জারিফ ভাই দুজনের ভিতরে মানে আইওটি নিয়ে কেন এই ইন্টারেস্টটা তৈরি হয় যে না হার্ডওয়্যার লেভেলে কোনো একটা কাজ করা বা এটা? দেখেন, আমি একটু পিছনে যাই তাহলে। হ্যাঁ, আমাদের হার্ডওয়্যার নিয়ে ইন্টারেস্ট এই কারণে যে আমরা আসলে পাশ করেছি ট্রিপলিতে। আচ্ছা, আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো বাই ডিফল্ট উই বিকেম বিজনেসম্যান অর এন্টারপ্রেনার্স। বাট আমরা তো আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি, ইলেকট্রনিক সম্বন্ধে জানি। আর জাফির ছোটবেলা থেকেই হার্ডওয়্যার নিয়ে অনেক বেশি ইনকুইজিটিভ ছিল। ওর ছোটবেলায় যখন ক্লাস 9-10-এ পড়তো তখন বাংলাদেশের প্রথম ওই যে কুইজিং এ বাজার হয় না, ক্লিক করলে বলে যে কে সবার আগে বাজার দিল, পয়েন্ট সিস্টেম ক্যালকুলেশন। সো ওর নিজের বানানো স্কুল লাইফে বসা নিজের বানানো একটা টেকনোলজি ছিল এরকম, যেটা বিভিন্ন স্কুলে ও দিত ইউজ করার জন্য কুইজিং বাজার। এখনো আমি কিছুদিন আগেও শুনছিলাম যে বিটিভি থেকে ওকে ফোন দিয়েছে যে আপনার বাজারটা একটু দেওয়া যায়। তো আমি স্টিল এটা নিয়ে ওর সাথে মাঝে মাঝে আমরা মজা নিই যে বাজার থেকে শুরু করে একজন এন্টারপ্রেনার। সো আমাদের ছোট থেকে আমরা দেখতাম যে ইলেকট্রনিক্স ইউজ করে আসলে মজার মজার জিনিস করা যায়। সো আমরা তখন আইওটি টার্মটাও জানতাম, টু বি ভেরি অনেস্ট। আমরা জানতাম যে আচ্ছা ইলেকট্রনিক্স, এমবেডেড সিস্টেমস, আইওটি যে একটা টার্ম আছে এটাই আমরা জানিছি একটা কোম্পানি স্টার্ট করার অনেক পরে। মানে 14 সালে যখন কোম্পানি স্টার্ট করি তার 2-3 মাস পরে আসলে। তখন কোনো প্রজেক্ট পাইতেন নাকি জাস্ট এমনিতে পেড প্রজেক্ট বা ফান প্রজেক্ট করতেন এরকম? দেন কোম্পানিটা শুরু হয়েছে খুব মজা আরেকটা প্রবলেম সলভ দিয়ে। তখন আমাদের 14 সালে ওই সরকার কিছু ট্যাক্সি নামায়, হ্যাঁ, আর বাংলাদেশ আর্মি এবং তমাট নিয়ে 2টা কোম্পানি কিছু ইয়েলো ট্যাক্সি নামায়, আপনার মনে আছে? হ্যাঁ, হলুদ কিছু ট্যাক্সির একটা প্রবলেম ছিল যে ড্রাইভাররা মিটার অন, হ্যাঁ, যাত্রী নিয়ে চলছে কিন্তু মিটার অন করতো না, আসলে কোথায় কত টাকা দিচ্ছে। হ্যাঁ, এটা আসলে মানে ফাইন্যান্সিয়াল লস হচ্ছিল কোম্পানি। তো ওরা আমাদেরকে বলে যে আমাদেরকে একটা সলিউশন বানায় দাও, যে সলিউশনটা দিলে আমার গাড়িতে যখন প্যাসেঞ্জার উঠবে আমি এটা দেখতে পারবো যে প্যাসেঞ্জার। এটা কি মানে পার্সোনাল কানেকশনের মাধ্যমে এই প্রজেক্টটা পান? এটা বলতে গেলে তাহলে বলতে হয় বিজনেস কিভাবে স্টার্ট করি। হ্যাঁ, আমরা স্টার্ট করি হচ্ছে ধরেন আমরা তো পড়াশোনা করতাম, আমাদের অনেক সিনিয়র ভাই ব্রাদার বিভিন্ন কোম্পানিতে কাজ করতো, রাইট? তো তাদেরকে বলতাম আচ্ছা আমরা তো একটা ওয়েবসাইট বানাতে পারি, আমরা তো সফটওয়্যারটা বানাতে পারি, আমরা তো একটা অ্যানিমেশন বানাতে পারি, তো আমাদেরকে কিছু কাজ দেন, আমরা কাজ করি। ইউনিভার্সিটি থেকে আড্ডা দিতেন না? এমনিতে আইওটিতে আমার অনেক ফ্রেন্ড পড়ছে, তা আমি জানি যে আইওটিতে এমনি অনেক খুবই একটা কাইন্ড অফ হ্যাপেনিং প্লেস আর কি। সবসময় একটু ওখানে পড়াশোনাও খুব ফাস্ট হয়, বিভিন্ন ধরনের ইভেন্ট অ্যাক্টিভিটি, এবং আমি এই যে গরু পার্টি নামে একটা জিনিস আছে যেটার কথা প্রায় সময় শুনি। সো এইরকম একটা সিচুয়েশনে আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করার অবস্থাতে এই যে বড় ভাইদের কাছে কাজ চাওয়া, বা কারণ ইউজুয়ালি যেটা হয় যে আমাদের এখন যারা ইউনিভার্সিটিতে পড়াশুনো করে তারা কিন্তু পরবর্তীতে যে ঘটনাটা ঘটে 4 বছর পরে সে বুঝে উঠতে পারে না যেই সাবজেক্টেই পড়ুক, আইদার সেটা ট্রিপলি হোক বা কম্পিউটার সায়েন্স হলে তো আরও ক্রিটিক্যাল, সে বুঝে উঠতে পারে না যে সে কোন কোম্পানিতে কাজ করবে, কি সফটওয়্যার বানাবে নাকি হার্ডওয়্যার নিয়ে কাজ করবে। বাট আপনি ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে আপনাদের এই চিন্তাভাবনা, এটার কারণ কি যে সিমিলার মাইন্ডসেটের কিছু বন্ধুবান্ধব একসাথে ছিলেন এই কারণে নাকি?
দেখেন আমি জিনিসটাকে টানা হয় বলি ইউনিভার্সিটি লাইফে আমরা প্রচুর এনজয় করেছি, এটা আমি অস্বীকার করবো না। আইইউটি লাইফ ইজ 100% রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস। সো আইইউটি লাইফকে এনজয় না করা মানে ইউর মিসিং বিগ পার্ট অফ ইউর লাইফ। বাট হ্যাঁ, অনেক কিছু করতে পারিনি ডিউ টু দ্য এনগেজমেন্ট উইথ মাই অন্টারপ্রেনারশিপ লাইফ। রিজন বাহাইন্ড স্টার্টিং অন্টারপ্রেনারশিপ ইজ আমি আসলে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখনই আমি আর আমার যে কোফাউন্ডার জাফির আমরা ডিসাইড করছি আমরা স্কুল কলেজ একসাথে। সো আমরা ক্লাস 6 থেকে একসাথে বড় হয়েছি। সো যখন বুয়েটে যাই, আমি যখন আইআইটিতে চলে যাই, তখন আমরা ডিসাইড করি যে না, উই উইল স্টার্ট ডুইং সামথিং টুগেদার। সো কলেজ লাইফে বেসিক্যালি আমরা এরকম কিছু ফ্রেন্ড পেয়েছিলাম একসাথে, যারা আমরা একসাথে রোবোটিক্স কম্পিটিশন করতাম, একসাথে কিছু ওয়েবসাইট বানাতাম, ঢাকা কলেজ সায়েন্স ক্লাব করতাম। সো সেখানেই বেসিক্যালি আমরা ডিসাইড করি যে না, উই উইল ডু সামথিং ডিফারেন্ট। সেখান থেকে আসলে 2013 সালে আমরা ওই যে বললাম যে কিছু পরিচিত বড় ভাই তাদের কাছে গেলাম। তারা কি আইইউটিরই বড় ভাই ছিল? না বিভিন্ন জায়গার আমাদের কর্মক্ষেত্রে স্কুলের বড় ভাই, আইআইটির বড় ভাই, বুয়েটের বড় ভাই, এরকম বিভিন্ন। উই আর ভেরি গুড ইন পার্টিসিপেটিং ইন ডিফারেন্ট ইভেন্টস। আচ্ছা। সো আমরা দেখা যেত যে কোনো একটা ইভেন্ট হলে ওই ইভেন্ট অর্গানাইজিং এর সাথে আমরা পার্ট হতাম। সেটা একটা ছোট একটা গ্রুপ পার্টি হোক, কিংবা একটা প্রোগ্রামিং ফেস্ট হোক, কিংবা একটা ডিবেট কম্পিটিশন হোক, আমরা চাইতাম সবকিছুর সাথেই নিজেদেরকে একটু ইনভলভ করার জন্য, যাতে করে নতুন কিছু শিখতে পারি, নতুন কিছু জানতে পারি। সো যখন মানুষের সাথে পরিচয় হতো, সেই পরিচয়গুলোকে আমরা পরে ক্যারি ফরওয়ার্ড করি এবং তাদের কাছ থেকে আরও শিখতে চাই। সো সেখান থেকে যখন কাউকে বলতাম যে ভাই আপনার তো এই প্রবলেমটা আপনি বলেছিলেন, সো আমাদের কোনটা সফটওয়্যার দিয়ে আমরা করতে পারি সলিউশন, আমরা কিন্তু বানায় দেখাতে পারি। এরকমই একটা জায়গায় একজন একটা টিম জানতো যে আমরা এরকম ইলেকট্রনিক্স নিয়ে কাজ করি, রোবোটিক্স বলতে জানি, তো ওনারা আমাদের কাছে ওই ট্যাক্সির প্রবলেমটা নিয়ে আসে। আচ্ছা, যে তখন ইউনিভার্সিটিতে থাকা? হ্যাঁ, ইউনিভার্সিটি থাকা, ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি তখন। হ্যাঁ, সো আমাদেরকে বললো যে আমরা এরকম একটা সলিউশন করতে চাই, যে সলিউশনটা দিয়ে আমরা গাড়িতে লোকলি আমরা জানতে পারবো। আচ্ছা। সো আমি বলি ঠিক আছে, আমরা একটা ইলেকট্রনিক্স ডিভাইস এরকম ডেভেলপ করে দিই উইথ সাম প্যাকেজিং। আমার আরও কিছু ফ্রেন্ড তখন সাথে ছিল, সানি ছিল আমার আরেকজন, পন্সেনের ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট কো-ফাউন্ডার্স। মনিরুজ্জামান সানি, রাইট? টিএম মনিরুজ্জামান সানি। হ্যাঁ, সানি ভাইকে আমি ওই সম্ভবত 15-16 সালের দিকে একটু চিনতাম। এখন ওই ইজ ইন মাই ফেসবুক। উনি সম্ভবত জার্মানি বা ইউরোপে কোনো একটা কান্ট্রিতে থাকে। রাইট। হ্যাঁ। সো সানি ভাই সম্ভবত কার বা আদার জিনিসপত্র নিয়েও ওই সময় কাজ করতেন। মানে আমাদের ভেহিকল বাই টাইপের আমাদের সাথে ইনভলভ ছিল। সো আমরা একসাথে ওই একটা ডিভাইস বানাই এবং আমরা ক্লায়েন্টকে দেই। এবং সম্ভবত সাকিব আদনান এন্ড এই টাইপের কোনো সাকিব আদনান আমাদের আইটি ফ্রেন্ড, সো আমরা একসাথে একটা প্রোডাক্ট ডেভেলপ করি এবং সেই প্রোডাক্টটা নিয়ে আমরা ক্লায়েন্টের কাছে যাই। ক্লায়েন্টের কাছে আমরা সাকসেসফুলি ডেমনস্ট্রেশন করি। পরবর্তীতে তাদের প্রায় 200 গাড়িতে ডেপ্লয়েড হয়। আচ্ছা। করার পরে আমরা বেসিক্যালি আমরা বুঝতে পারি যে আমরা আইওটি কোম্পানির দিকে এগিয়ে যাচ্ছি, এবং তখন আমরা আসলে বাস্তবতাটাকে মেনে নিয়ে আইওটি কোম্পানি হিসেবেই কাজ করা স্টার্ট করি। যখন আপনি প্রজেক্টটা হাতে নিলেন তখন পর্যন্ত তো আসলে কোনো ক্লিয়ার ভিজিবিলিটি ছিল না। তার মধ্যে আবার এমন একটা অর্গানাইজেশনের সাথে কাজ করতে যাচ্ছেন, বিশেষ করে যেখানে আর্মি ইনভলভ। সো যদি প্রজেক্টটা ফেইল করে তাইলে হয়তো বা ক্রিটিক্যাল সিচুয়েশন হতে পারে। এটা কখনো মনে হয়নি? দেখেন, হোয়াট ইজ দেয়ার টু লুজ? ইউনিভার্সিটি থার্ড ইয়ারে পড়ি, আমি একটা প্রজেক্ট পেয়েছি, আমি এটা করছি। হোয়াট ইজ দেয়ার টু লুজ? ইফ আমরা যদি এটা না করতে পারি, সর্বোচ্চ কি হবে? সর্বোচ্চ আমি সেইটার জন্য কোনো পেমেন্ট পাবো না, সর্বোচ্চ আমার কিছু আর্থিক ক্ষতি হবে। আই স্টিল হ্যাভ সামথিং এলস টু ডু। সো আই ওয়াজ ভেরি ব্লেসড উইথ সাম ব্রিলিয়ান্ট কো-ফাউন্ডার্স। আমার কো-ফাউন্ডার জাফি সবসময় একটা কথা বলে যে there is nothing to lose, so take the leap of it, take the risk, there is nothing to lose. So আমরা সবসময় এই মটোতে বিলিভ করি যে we will do, if we cannot achieve what we want to achieve, it's okay, but we will try as much as we can, we will give our best shot. And there are a lot of failures as well. এমন না যে আমরা যাই করছি সবকিছুতে সাকসেসফুল হয়েছি, there are a lot of failures, but in the end of the day what we learn from our failures is very important. সো ইউনিভার্সিটিতে মানে এই কোশ্চেন জিজ্ঞাসা করার পিছনে একটা কারণ আছে। কারণ আমি ইউনিভার্সিটিতে যখন কথা বলতে যাই বা আমার ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে যখন কথা হয়, তখন আমি সবসময় যেটা বলি যে তুমি যে কোনো একটা স্কিল শিখো, যেটা হয়তো বা পরবর্তীতে তোমার একটা ক্যারিয়ারে এটাকে কনভার্ট করতে পারবা। আইদার সেটা যদি সফটওয়্যারের স্কিল হোক বা হার্ডওয়্যারের স্কিল হোক, অ্যান্ড দেন ইউ নিড টু ফাইন্ড আউট যে তোমার ইউনিভার্সিটির কোনো একটা বড় ভাই বা সিনিয়র এমন কোনো কোম্পানিতে কাজ করতেছে যে সিমিলার ইন্ডাস্ট্রিতে, এবং তার কাছে যে তুমি তোমার স্কিল সেটগুলো বলে তুমি বলো যে ভাইয়া আমি আপনার জন্য কোনো একটা ছোটোখাটো প্রজেক্ট করে ফেলতে পারি কিনা। তো এটা বললে অনেকে সবসময় বলে কি যে ভাইয়া ওনার কাছে একটা প্রজেক্ট নেওয়ার পর যদি ফেল করি তাহলে কি হবে। তো এই কারণে আমি জিজ্ঞাসা করলাম যে এই যে একটা সাহস করে একটা প্রজেক্টটা নেওয়া, এবং অধিকাংশ সময় মানুষজন চিন্তা করে যে না, যারা ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে অর্গানাইজেশন বা কোনো একটা কাজ করে স্টার্ট করছে
সেও হয়তো অনেক ক্যালকুলেটিভ ভাবে বা তার পিছনে হয়তো অনেক বড় মেন্টর ছিল। সো ওইটাই আসলে আমি আরেকটু ডিপার ওয়েতে বোঝার জন্য এই কোশ্চেনটা করা। ভাই এরপরে বলতেছিলেন যে আপনি ইউনিভার্সিটিতে প্রথম ট্রাস্টের সাথে ট্যাক্সি রিলেটেড প্রজেক্ট করলেন। এর পরবর্তীতে ছোটখাটো যদি আরেকটু এর জানি বলতেন। পরবর্তীতে আমরা যেটা করি আমরা সেই প্রোডাক্টটাকে একটা অ্যাকচুয়াল প্রোডাক্ট রূপ দিই। আমরা সেটাকে একটা কমার্শিয়াল রূপ দিয়ে আমরা লাইসেন্সিং নিই। এই ব্যবসা করতে গেলে একটা লাইসেন্সিং এর প্রয়োজন হয়, এটা আমরা জানি অনেক পরে। সেটা থেকে আমরা লাইসেন্সিং এর জন্য অ্যাপ্লাই করি, লাইসেন্সিং নেই এবং পরবর্তীতে আমরা SaaS মডেলে সেই প্রোডাক্টটাকে অফার করা শুরু করি। আলহামদুলিল্লাহ এখন আমাদের মোর দ্যান 600 কমার্শিয়াল এন্টারপ্রাইজ ক্লায়েন্ট আছে, যাদের বিভিন্ন রকম অ্যাসেটস আমরা ট্র্যাক করছি থ্রু ডিফারেন্ট সেন্সার্স। দেশি বিদেশি বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমরা সুনামের সাথে কাজ করে চলেছি। সেখান থেকে আমরা আমাদের 10 ইয়ার্সের জার্নিতে আই উড সে দ্যাট উই হ্যাভ এক্সপ্যান্ডেড আ লট। আমরা আগে যেটা করতাম যে ছোট পরিসরে হার্ডওয়্যার তো নিজেরাই বানানোর চেষ্টা করতাম, এখন কমার্শিয়ালি আমরা এসএমটি করিয়ে নিয়ে আসি। উই হ্যাভ আওয়ার ওন অ্যাসেম্বলি ইউনিট এট কালিয়াকৈর হাইটেক পার্ক, যেটা আমরা নিজেরা ইনভেস্ট করেছি আমাদের প্রফিট থেকে। আচ্ছা। আমাদের পুরো টেকনোলজি আমাদের নিজেদের ডেভেলপার দ্বারা তৈরি। আমরা আমাদের সলিউশনে ডিফারেন্ট নতুন ফিচার নিয়ে এসেছি। লাইক আপনি আপনার গাড়ি যখন ট্র্যাক করতে থাকবেন, তখন আপনার সেই ডেটা থেকে আপনি বলতে পারবেন যে আপনার ড্রাইভার কে আসলে ভালো চালাচ্ছে না খারাপ চালাচ্ছে, সেফ ড্রাইভিং, রোড সেফটি এনশিওর করতেছে। সো আমরা এরকম বিভিন্ন ইনোভেশন নিয়ে এসেছি আমাদের প্রোডাক্টগুলোতে এবং স্টিল উই আর ব্রিংইং ইন। এখানে মেজর রোল কি প্লে করে? একটা হচ্ছে হার্ডওয়্যারের টিম আর একটা হচ্ছে সফটওয়্যার টিম। সো আইওটিতে আপনি যদি বলেন মোটা দাগে 3টা টিম আছে। অনেক সময় আমরা যেটা মনে করি হার্ডওয়্যার সফটওয়্যার, বেসিক্যালি এখানে মাঝখানের টিম থাকে। একটা টিম হচ্ছে এমবেডেড সিস্টেম, যারা আসলে হার্ডওয়্যার নিয়ে কাজ করে। একটা টিম থাকে যারা আমি যাদেরকে বলি হচ্ছে বা আমাদের অর্গানাইজেশন আমরা যাদেরকে আইডেন্টিফাই করি ইজ ক্লাউড অপারেশনস। এরা বেসিক্যালি এই ডিভাইসের কানেক্টিভিটিগুলো নিয়ে কাজ করে উইথ মাই ক্লাউড। বিকজ যা হয় যে আইওটি তে আপনার প্রচুর হাই অ্যাভেলেবিলিটি ক্লাউড দরকার, বিকজ কাস্টমার্স ওয়ান্টস টু সি লাইভ ইনফরমেশন। সো আপনার যদি লেটেন্সি ভালো না হয়, আপনার যদি ইনফরমেশন ল্যাক করে, তখন আসলে এক্সপিরিয়েন্সটা বাজে হয়ে যায়। সো আমি আমার পুরো ডিভাইস কানেক্টিভিটিটাকে কীভাবে ম্যানেজ করবো, অপটিমাইজ করবো, সেটা নিয়ে আমাদের একটা টিম কাজ করে। অ্যান্ড দেন উই হ্যাভ আ টিম যারা আসলে অ্যাপ্লিকেশন সাইড নিয়ে কাজ করে, যাদেরকে আমরা বলি সফটওয়্যার টিম, যারা ক্লায়েন্টের জন্য মোবাইল অ্যাপ্লিকেশান, ওয়েব অ্যাপ্লিকেশান এসব ফিচার ম্যানেজ করে, ফিচার এনহ্যান্স করে, অপটিমাইজ করে, নতুন UI UX নিয়ে আসে, ডিপ্লয় করে, নতুন ফিচার নিয়ে আসে, সেখানে ডিপ্লয়মেন্ট করে। But they work on the data that the cloud operations team is producing, and the cloud operation depends on the data that the embedded system is providing from the hardware device. So তিনটা মূল জায়গা। এমনিতে ভাই আমি প্রায় সময় যখন দেখি যে টিভিতে ইন্টারভিউ বা অন্যান্য ইন্টারভিউগুলোতে যখন আপনি কথা বলেন, আর আরেকটা ইনফরমেশন আমি শুরুতে অবশ্য মিস করে ফেলছি যে আপনি রিসেন্টলি বেসিসের ওয়ান অফ দ্য ডিরেক্টরস। সো আমি প্রায় সময় যখন আপনি কথা বলেন, আমি দেখি যে একটা শব্দ পার্টিকুলারলি আপনার মুখে আমি সবচেয়ে বেশি শুনি, যে ফ্রন্টিয়ার টেকনোলজি। এখন এই যে ফ্রন্টিয়ার টেকনোলজি অ্যান্ড দেন আইওটি, কারণ কিছু সংখ্যক স্টুডেন্ট বা ইউথ যারা আছে তারা আইওটি নিয়ে অল্প কিছু জানে, যে ইন্টারনেট অফ থিংস অ্যান্ড এভরিথিং, জাস্ট এতটুকুই জানে। বাট তাদের জন্য যদি আপনি যদি খুব ভালো এক্সপ্লেন করতে পারেন, মানে একদম পিওর বাংলাতে একটু এক্সপ্লেন করেন যে প্রথমত ফ্রন্টিয়ার টেকনোলজি বলতে আসলে কি বোঝায়, আর দ্বিতীয়ত হচ্ছে আইওটি জিনিসটার একদম বাংলা ডেফিনেশনটা কি? আইওটি জিনিসটা তো বাই ডিফল্ট ইংলিশ, তো বাংলা ডেফিনেশন দেওয়া ডিফিকাল্ট, বাট আমি চেষ্টা করব। আচ্ছা। প্রথমে ধন্যবাদ বেসিসের ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। আই এম ভেরি এক্সাইটেড যে বেসিসে প্রথমবার একজন ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছি, ইলেক্টেড হয়েছি, এবং সামনে আশা করি যে ইন্ডাস্ট্রির স্বার্থে কিছু কাজ করতে পারবো। আই হ্যাভ আ ব্রিলিয়ান্ট টিম, এবং আমি চেষ্টা করবো সবার জন্য কাজ করার জন্য, ইনশাআল্লাহ। ফ্রন্টিয়ার টেকনোলজি ইজ ওয়ান অফ মাই কোর ডোমেইনস। আমি যেটা সবসময় বলি যে নতুন যে প্রযুক্তিগুলো আছে সেগুলোই আমরা আসলে আমাদের অর্গানাইজেশনে ভ্যালু আমরা সেসব জায়গা থেকেই নিয়ে আসি, এবং আমাদের টিমগুলোও আসলে সিমিলার কাইন্ড অফ এক্সপার্টিস, যে তারা আসলে এক্সপেরিমেন্টাল টেকনোলজি নিয়ে বেশি কাজ করতে পছন্দ করে। আমরা আসলে রাদার দ্যান মুভিং ইনটু মোর ট্র্যাডিশনাল স্টাফ, কাটিং এজ টেকনোলজি যেগুলো আমরা আসলে এই কাটিং এজ টেকনোলজি একটু এক্সপেরিমেন্ট করে দেখি এটা কি হয়, ওইটা কি হয়, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পছন্দ করি। ফ্রন্টের টেকনোলজি বলতে যা বোঝায় সেটা হচ্ছে ফ্রন্ট লাইনে যে টেকনোলজিগুলো আছে সে তাদেরকে আমরা বলি ফ্রন্টিয়ার টেকনোলজি। ফ্রন্ট লাইনে কোন টেকনোলজি আছে? AI, মেশিন লার্নিং, আইওটি, ব্লকচেইন, এই প্রযুক্তিগুলো দিয়ে কিন্তু আগামী বিশ্বের অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপড হবে, রাইট? সো এই প্রযুক্তিগুলোকে বলা হয় ফ্রন্টিয়ার টেকনোলজি। দ্য টেকনোলজিস দ্যাট আর গোয়িং টু চেঞ্জ দ্য ফ্রন্ট লাইন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য টেকনোলজিস দ্যাট আর গোয়িং টু চেঞ্জ দ্য ফেস অফ দ্য টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড, তাদেরকে আমরা বলি ফ্রন্টিয়ার টেকনোলজি। সো মোটা দাগে আমি যদি বলি এই AI, মেশিন লার্নিং,
আইওটি, ব্লকচেন, এই চারটাকেই বলা হয় ফ্রন্টিয়ার টেকনোলজি। এর বাইরেও আরও কিছু আছে, এআর, ভিআর, এক্সআর, ইমার্সিভ টেকনোলজিও কিছু আছে। এই মোটা দাগে এগুলো নিয়েই ফ্রন্টিয়ার টেকনোলজি। আইওটি বলতে জিনিসটা যেটা বোঝায়, ফুল ফর্মটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। আমি যদি খুব সোজাভাবে বলি, 2005 সাল থেকে যখন ইন্টারনেট পেনিট্রেশন আপস্কিল করা স্টার্ট করে টিল ডেট, আমি যদি 20 বছরের একটা যাত্রা দেখে নেই, তাহলে 5 থেকে শুরু করে আজ পর্যন্ত দ্য মেজরিটি কানেক্টিভিটি অন দ্য ইন্টারনেট ইজ হিউম্যান কানেক্টিভিটি, অর্থাৎ আমরা মানুষের সাথে মানুষের কমিউনিকেশন করেছি। আমি বাংলাদেশে বসে কিভাবে আমেরিকান একজনের সাথে কথা বলা যায়, ইউরোপে বসে কিভাবে অস্ট্রেলিয়ার একজনের সাথে কথা বলা যায়, আমি সেই কানেক্টিভিটিটা ইনশিওর করেছি থ্রু দিস ইন্টারনেট, রাইট? এই ইন্টারনেটে ডিফারেন্ট প্ল্যাটফর্মস আছে, অ্যাপ্লিকেশনস আছে, লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেইল, ফোন কলস, SMS, এক্সেট্রা। ফোন কলস বলতে আমি বোঝাচ্ছি ইন্টারনেট কলস, ইন্টারনেট SMS, এক্সেট্রা। এগুলাকে ব্যবহার করে আমি মানুষের সাথে মানুষের কানেক্টিভিটিটা বৃদ্ধি করেছি, যে মানুষের সাথে মানুষের ভিডিও কল হবে, ফোন কল হবে, টেক্সচুয়াল আদান প্রদান হবে, মানুষের আপডেটস মানুষজন দেখবে, ইন্টারাক্ট করবে। আপনি যদি জাস্ট সিম্পল এই পুরো 20 বছর মোটা দাগে এই কানেক্টিভিটিটাকে, মানুষের জায়গাটাকে আপনি থিংস দিয়ে কনভার্ট করেন, জড় পদার্থ দিয়ে। এক্স্যাক্টলি। অর্থাৎ আগে এ কানেক্ট করতো বিয়ের সাথে, এখন একটা ফ্রিজ কানেক্ট করবে একটা গাড়ির সাথে, একটা লাইট কানেক্ট করবে একটা মিটারের সাথে, ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন, একটা ফ্যাক্টরি মেশিন কানেক্ট করবে একটা মেইনটেনেন্সের সফটওয়্যারের সাথে, রাইট? এই যে টোটাল কানেক্টিভিটিটা, যেখানে মানুষের সাথে মানুষের জায়গা থেকে ইন্টারনেটের সাথে, ইন্টারনেটের মাধ্যমে জিনিসের সাথে জিনিসের কানেক্টিভিটি হচ্ছে, সেটাকেই আমরা বলছি ইন্টারনেট অফ থিংস। আচ্ছা, না আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন ভাইয়া। আমি যে জিনিসটা ভাবতেছিলাম যে ধরেন ইন্টারনেট অফ থিংসে কাজ করার জন্য বা আইওটি এই লাইনে যদি কেউ কাজ করতে চায়, তার কি ট্রিপল ই ব্যাকগ্রাউন্ড হইতে হবে, নাকি সিএসসি ব্যাকগ্রাউন্ড হইতে হবে, নাকি কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে না, জাস্ট সেট অফ কিছু স্কিলস আছে যেগুলো শিখে সে ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকতে পারে? দেখেন, আমি একটু মোটা দাগে বলি, ফ্রন্টিয়ার টেকনোলজি ইটসেলফ ইজ ভেরি মাচ ব্যাকড বাই ইঞ্জিনিয়ারিং নলেজ। আপনার যদি আসলে কোর ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে খুব ভালো ধারণা না থাকে, তাহলে আসলে ফ্রন্টিয়ার টেকনোলজিতে খুব ভালো করাটা খুব ডিফিকাল্ট। আমি একটা এক্সাম্পল দিই। আপনি যদি আসলে মডেল ডেভেলপমেন্ট সম্বন্ধে না জানেন, তাহলে আসলে আপনি মেশিন লার্নিংয়ে ভালো কোনো মডেল আপনি ডেপ্লয় করতে বা ডেভেলপ করতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন, প্রি ডেভেলপ মডেলের উপরে কিছু মডিফিকেশন করতে পারবেন। সো, এবং সেটাও একটা ভালো ক্যারিয়ার, আমি বলছি না সেটা একটা খারাপ ক্যারিয়ার, বাট আপনি আসলে আপনার ক্যারিয়ার চয়েসটা কি, সেটাকে যদি আপনি ফার্স্টে ক্ল্যারিফাই করতে পারেন যে আমি এই জায়গাটায় যেতে চাই, তাহলে আপনি আসলে আপনার স্কিল ম্যাপিংটা ঠিক মতো করতে পারবেন। আইওটির কেসে যে জিনিসটা হচ্ছে, আপনি সিএসসি, ট্রিপল ই এবং মেকানিক্যাল বা এই রিলেটেড অন্য যে টপিকগুলো আছে, লাইক ইসিই বা রোবটিক্স, মোটা দাগে ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অথবা মেকানিক্যাল, এই তিনটা ডোমেনের যে কোনো একটা যদি আপনি খুব ভালো মতো দক্ষ থাকেন, আপনি সেখান থেকে আইওটিতে আপনার ক্যারিয়ারকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবেন। কারণ এই তিনটা ডোমেনই আপনাকে কোনো না কোনোভাবে আইওটির সাথে আপনার এক্সপোজার দেয়। কীভাবে দেয়? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টলি আপনাকে ইলেকট্রনিক্স সম্বন্ধে নলেজ দেয়, রাইট? যে আপনার ডিফারেন্ট সেন্সারকে কীভাবে আপনার একটা চিপের সাথে ইন্টিগ্রেট করতে হয়। প্রত্যেকটা হার্ডওয়্যারের ভিতরেই তো আসলে ইলেকট্রনিক্স আছে। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আপনাকে ডিরেক্টলি সেই ডিভাইসের কন্ট্রোলারের সার্কিটের সিস্টেমটা কিভাবে কাজ করবে আপনাকে কাজ করতে বলবে, রাইট? এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাকে সেই ইলেকট্রনিক্স ডিভাইসটা লার্জ এরিয়াতে কীভাবে অপারেট করবে, ইন টার্মস অফ ডিউরেবিলিটি, ইন টার্মস অফ হিট, ইন টার্মস অফ ডিভাইস ম্যানেজমেন্ট, সেই জায়গাগুলোতে আপনাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব ভালো একটা এজ দিবে। আচ্ছা, সো তিনটা ক্ষেত্রেরই আসলে সমানভাবে প্রয়োজন আছে আইওটিতে, আপনি যদি বড় হতে চান সেই জায়গাটায় আপনাকে হেল্প করার জন্য। বাট আপনাকে চিন্তা করতে হবে আপনি আসলে কোন জায়গাটায় ফোকাস করতে চান। আপনি যদি ফোকাস করতে চান এমবেডেড ডিজাইনসে, তাহলে আপনাকে চিন্তা করতে হবে ট্রিপল ই সংক্রান্ত নলেজ। আপনি যদি মনে করেন আপনি হতে চান আরডিনো বেস প্রোগ্রামিং বা পাইথন বেস প্রোগ্রামিং, যেটা আপনি রাসবেরিতে চালাবেন, বা আপনি কাস্টম প্রোগ্রাম ডেভেলপ করে মেশিন লেভেলে আপনি সেটা কোনো একটা কাস্টম চিপে ডেপ্লয় করবেন, তাহলে আপনাকে মোর এক্সপার্টিস হতে হবে আপনার ইঞ্জিনিয়ারিং লজিক্সে, অর্থাৎ প্রোগ্রামিংয়ে। আপনি যদি মনে করেন আপনি একটা ডিভাইসের টোটাল কমার্শিয়াল অপারেশন সম্বন্ধে নলেজ চান, তাহলে আপনাকে হতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনার এক্সপার্টিস।
আমি কি বোঝাতে পেরেছি? না, না, আপনি খুব চমৎকারভাবে ইনফ্যাক্ট আমি নিজেও তো এই এক্সপ্লেনেশন জানতাম না। আপনার কাছ থেকে খুব সুন্দরভাবে জিনিসটা শিখলাম আসলে। তো এই জায়গাতে এখন আমার কিউরিওসিটি যে জায়গাটাতে কাজ করতেছে। আমি ধরুন কম্পিউটার সায়েন্সে পড়ি। এখন আমার ইচ্ছা হইতেছে আমরা আইওটি বলতে যে জিনিসটা স্টুডেন্ট বা একদম ইউথ লেভেলে যদি চিন্তা করি, যেটা মাথার ভিতরে সবসময় মানে সবার ১ম এ হয়তোবা সবার ক্ষেত্রে আসে যে, বাসায় একটা হয়তোবা লাইট বাল্ব আছে। এটাকে আমি রিমোটলি কোনো একটা জায়গা থেকে সুইচ অন অফ করব। এইটা দিয়েই আমার কাইন্ড অফ একটা জার্নি স্টার্ট হয়। তো এই জায়গাটাতে আপনি যদি আরেকটু আমাকে ডিটেইলে বোঝানোর চেষ্টা করতেন যে, আমি যখন কম্পিউটার সায়েন্সে পড়তেছি, আপনি তো ৩ টা হুম। একদম সেক্টরের নাম বললেন। এখন আমি স্টুডেন্ট থাকা অবস্থাতে তো 3 টা জায়গাতে আমার নলেজ গেইন করা পসিবল না। হুম। হ্যাঁ, বন্ড স্ট্যান্ডের মতো একটা কোম্পানিতে কাজ করার জন্য। সেক্ষেত্রে কি আমি পার্টিকুলারলি একটা জায়গাতেই যদি এক্সপার্টিস তৈরি করতে চাই, ফর এক্সাম্পল আমি শুধুমাত্র হয়তোবা মেশিন লেভেলে কিভাবে প্রোগ্রামিং করতে হয়, সেটা সম্পর্কে হয়তোবা শিখবো বা এই টাইপের। সো একটা এরিয়াকে ফোকাস করে কি আগাইলে ক্যারিয়ারে মোটামুটি একটা জবে বা ইন্টার্নশিপে ঢোকা পসিবল কিনা? দেখেন, আমি ১ম এ বলে নিই, একটা জায়গা আমি মিস করে গেছি ১ম এ। সেটা হচ্ছে আমি শুধুমাত্র কভার করেছি এমবেডেড সিস্টেমস এর জায়গাটা, হ্যাঁ? বাট এমবেডেড সিস্টেমস ছাড়াও কিন্তু আসলে আরো ২ টা ক্ষেত্র আছে। যেটা হচ্ছে ক্লাউড অপারেশনস অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর জায়গা। আপনি যে প্রোডাক্টটার কথা বললেন লাইট জ্বালানো, আমি সেটারই লাইফ সাইকেল দিয়ে চিন্তা করি, হ্যাঁ? আপনি সেটা যদি করতে চান তাহলে কি করবেন? আপনি কোনো একটা সেন্সর কিনবেন। রাইট। যেই সেন্সরটা আপনি রিমোটলি অন অফ অর্থাৎ রিলে, রাইট? যে রিলেটাকে আপনি ঘরে বসে বা কোনো একটা জায়গা থেকে রিমোট কমান্ড পাঠিয়ে রিলেটাকে একবার অন একবার অফ করতে পারবেন। আপনি চিন্তা করবেন সেই রিলেটাকে কমান্ড পাঠানোর জন্য আমি একটা রাসবেরি পাই ইউজ করব, অথবা একটা আরডিনো ইউজ করব, অথবা একটা কাস্টম চিপ ইউজ করব। এবং আপনি চিন্তা করবেন একটা সার্ভার বানানোর জন্য, যেই সার্ভারে আপনার এই চিপগুলো এসে কানেক্ট করবে, রাইট? তাহলে আপনাকে কাজ করতে হবে কোন জায়গায়? একটা হচ্ছে মাইক্রোপ্রসেসর লেভেল, যেখানে আপনি আরডিনো বা রাসবেরিতে কাজ করছেন, এবং আপনাকে কাজ করতে হবে একটা সার্ভার, যেই সার্ভারে এই হার্ডওয়্যারটা ডেটা পাঠাবে এবং সার্ভার এই হার্ডওয়্যারটা থেকে ডেটাটা নিয়ে যাবে। অর্থাৎ রাইট। আমার ইউজার কি অন বলেছে নাকি অফ বলছে, সেটা সার্ভার থেকে আপনার হার্ডওয়্যারে পৌঁছাবে। এবং সেটার একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা এই সার্ভারে ডেটা দিবে যে আমার মোবাইল অ্যাপ। এখন আছে অন, আমি এটাকে অফ করলে সার্ভার এটাকে অফ করে এটা আবার হার্ডওয়্যারে পাঠিয়ে। সো আপনি এই পুরো জিনিসটা, দিস ইজ ইউর লাইফ সাইকেল। সো আপনি যদি এটাকে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট জায়গাটা, সেটা হচ্ছে আপনি অলরেডি অ্যাভেলেবল হার্ডওয়্যার এরকম পাওয়া যায়, যেরকম রাসবেরি বা আরডিনো, যেখানে আপনি কি লো এফার্টে আপনি আসলে কোড করতে পারবেন। সেখানে আপনার আসলে এমবেডেড সিস্টেমের ডিরেক্ট প্রোগ্রামিং সম্বন্ধে আপনার না জানলেও, দক্ষতাটা না থাকলেও আপনার চলবে, আপনি যদি আরডিনো বা রাসবেরি সম্বন্ধে জানেন। হ্যাঁ, কথা হচ্ছে যে যেটা যখন আপনি কমার্শিয়ালি যেতে চাবেন, তখন আপনি আসলে রাসবেরি বা আরডুইনো বা এরকম যে চিপসেটগুলো, প্রিমেড চিপসেট যেগুলো আছে, সেগুলো দিয়ে আপনি আসলে স্কেল করতে পারবেন না। তখন আপনাকে আসলে চিন্তা করতে হবে যে আমি কস্ট অপটিমাইজেশনের জন্য কিভাবে আমার অপারেশনের জন্য প্রয়োজনীয় চিপটা আমি ইউজ করব, যাতে করে একটা রাসবেরি কিনতে যদি আমার ১০ টাকা খরচ হয়, আমি কিভাবে ১ টাকাতে একটা বেসিক চিপ ইউজ করে আমি আমার কাজটা শেষ করতে পারবো, যখন আপনি কমার্শিয়ালি যাবেন। কিন্তু আপনি কাজের জন্য কিন্তু রাসবেরি করতে পারেন। এবং আপনার একটা সার্ভার, একটা ডেটাবেস লাগবে, যে ডেটাবেসে আপনি এই ডেটাগুলোকে রাখতে পারবেন, এবং এই ডেটাবেসটা আপনার হার্ডওয়্যারের সাথে কানেক্টেড থাকবে, এবং আপনার একটা মোবাইল অ্যাপ্লিকেশন বা ওয়েব অ্যাপ্লিকেশন থাকবে, যেটা এই সার্ভারের সাথে কানেক্টেড থাকবে বা এই ডেটাবেসের সাথে কানেক্টেড। এবং পুরো জিনিসটা তো ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে। রাইট। আদারওয়াইজ তো কমিউনিকেশন হবে। তো আপনার আরডিনোর ভিতরে ডিফল্ট ওয়াইফাই পাওয়া যায়, বা রাসবেরিতে ডিফল্ট ওয়াইফাই পাওয়া যায়, বা জিএসএম আছে, আপনি যদি আপনার সার্ভারে কানেক্ট করবেন, আপনার সার্ভার তো অলরেডি অন ইন্টারনেট, আপনার অ্যাপ্লিকেশন আপনার সার্ভারে কানেক্ট করছে। তো আপনি এখন খুব সিম্পলি ভাবে চিন্তা করেন, আপনি একটা আরডিনো করছেন, যখন জিনিসটা এরকম হবে ১,০০,০০০ আরডিনো, তখন আপনার ডেটাবেসটাকে কতটুকু অপটিমাইজ হতে হবে? অবশ্যই। আপনি কিভাবে তখন 0.1 সেকেন্ডে, 0.01 সেকেন্ডে কিভাবে কাস্টমারদেরকে ইনফরমেশনটা দিবেন, এবং কিভাবে আপনার কাস্টমার অন চাপার সাথে সাথে কিভাবে এটা অন হয়ে যাবে, অর্থাৎ আপনার ডেটাবেস এবং ডিভাইসের কানেক্টিভিটিটা কত ফাস্ট হতে হবে, এবং হাউ বেটার ইউ ক্যান অপটিমাইজ। দ্যাট ইজ ওয়্যার দ্য আইওটি গেম লাইস। রাইট। না, আপনি খুবই, খুবই চমৎকারভাবে এক্সপ্লেইন করছেন। মানে আমি নিজেও আজকে এখান থেকে অনেক কিছু শিখতে পারতেছি, এবং আমার হঠাৎ করে একটা কোয়েশ্চেন মাথায় আসলো। সেটা হচ্ছে আমি একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেছিলাম, এবং সেখানে আমি কথা খাতিরে বলতেছিলাম যে, এই যে তোমার বাসার ভিতরে ফ্রিজ আছে বা তোমার বাসার ভিতরে টেলিভিশন আছে, যেটা তুমি রিমোট দিয়ে কন্ট্রোল করো, এটার ভিতরেও কিন্তু সিস্টেম লেভেলে প্রোগ্রামিং আছে। এখন সেটা অনেক বেশি ডাইনামিক না, কারণ ওর ভিতরে সেট অফ ইনস্ট্রাকশন সেট করে দেওয়া আছে, ও শুধুমাত্র এইগুলাই হয়। এখন এই কোয়েশ্চেনটা আরো বেটার অ্যান্সার করার জন্য আমার মনে হয় যে আপনি খুব পারফেক্ট পারসন। আপনি যদি একটু ছোট করে এক্সপ্লেইন করার চেষ্টা করেন যে, এই যে ফ্রিজ বা আমাদের বাসায় যে টেলিভিশনটা থাকে, এটার মধ্যেও তো একটা প্রোগ্রামিং থাকে। এই প্রোগ্রামিংটা আসলে
কিভাবে কাজ করে প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে এটাকে যদি কেউ চায় যে সে এটাকে একটু কাস্টমাইজ করবে, পরে দেখা গেল যে সে রিমোটের ভিতরে তার যে সার্কিট আছে এভরিথিং এগুলো সে খুলে বা টিভিটা খুলে সে পুরো জিনিসটাকে হয়তো বা কাস্টমাইজ করার চেষ্টা করতেছে বা এই টাইপের কিছু একটা। সো যেটা আমি আসলে বুঝতে চাচ্ছি যে এইটার ভিতরে প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে, যদি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করেন। আমি আপনাকে এখানে আপনার প্রিভিয়াস পডকাস্ট একটা রেফারেন্স দিই, হ্যাঁ? আচ্ছা। আপনি রাইসুল ভাইয়ের পডকাস্টে রাইসুল ভাই একটা জিনিস বলেছিল, হ্যাঁ। যে আমি আসলে ভালো প্রোগ্রামার, তো আমি তাই বলি কি অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে যাব? সো আমি আমার মেধাটাকে কতটুকু স্কেল করতে পারবো এবং কোন ক্ষেত্রে স্কেল করতে পারবো, সো ইম্প্যাক্টটা কোথায় হবে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি তো একজন প্রোগ্রামার বা আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি চাইলে একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে পারেন, আপনার সময় লাগবে, কিন্তু সেটা করে কি আসলে ইম্প্যাক্টটা কতটুকু, সেটা প্রয়োজনীয়তা আছে কি? প্রয়োজনীয়তাটা কতটুকু? সিম্পল, যে আপনি একটা টিভির একটা অপারেটিং সিস্টেম আছে, আমরা যেরকম ল্যাপটপে উইন্ডোজ চালাই ওই টিভিরও একটা অপারেটিং সিস্টেম। অ্যানালগ টিভিরও আছে। এইটাই আমরা অনেকে বুঝি না। আমরা ভাবি যে শুধু স্মার্ট টিভিরই হয়তো অপারেটিং সিস্টেম। প্রত্যেকটা টিভির প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের একটা অপারেটিং সিস্টেম আছে, রাইট? এখন উইন্ডোজের মতো সেটা ওয়াইডলি পপুলার না, বাট তার প্রত্যেকটারই একটা ডিফল্ট অপারেটিং সিস্টেম আছে, যেই কারণে ওই যে বাংলাদেশের বিভিন্ন দোকানে পাওয়া যায়, এখানে মোবাইল ফ্ল্যাশ করা হয়। ফ্ল্যাশ করা মানে কি, আপনি একটা অপারেটিং সিস্টেমকে ডিলিট করে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করছেন। সো অপারেটিং সিস্টেম সবার আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে অপারেটিং সিস্টেমের ভিতরেই বলা আছে যে আমার এক্সটার্নাল লেটসে কথা ইনফ্রারেড দিয়ে রিমোট তোমাকে কমান্ড পাঠাবে যে এই নাম্বার চ্যানেলে তুমি যাও, আচ্ছা। রাইট? সো ওই জন্য রিমোট ওইভাবেই কাজ করে, ও রিমোটও জানে যে ওকে আমি এই কমান্ড পাঠালেও এত নাম্বার চ্যানেলে যাবে। সো রিমোটে যেই অপারেটিং সিস্টেম এখানে ইনপুট হিসেবে যা নিবে, রিমোটেরও আউটপুট হিসেবে তাই যাবে। এভাবে করে পুরো জিনিসটাকে ডিজাইন করা, এভাবে করে ইকোসিস্টেমটাকে বিল্ড করা হয়েছে, যে কারণেই এ ব্র্যান্ডের রিমোট বি ব্র্যান্ডে চলে না, কারণ এ ব্র্যান্ডের অপারেটিং সিস্টেমের সাথে বি ব্র্যান্ডের অপারেটিং সিস্টেমের মিল না, রাইট? এটাই হচ্ছে ফান্ডামেন্ট। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে এই যে প্রোগ্রামিং, মানে এই টিভিটা আমি যদি কাস্টমাইজ করতে চাই তাহলে কি হবে? অবশ্যই এখন বড় বড় যে অ্যাডভান্স টিভিগুলো আছে সেখানেও কিন্তু আপনি চাইলে অ্যাপ ইনস্টল করতে পারেন। গুগল প্লেতেও কিন্তু টিভি পাবলিশ করা আছে। তার মানে কি, গুগল অ্যাপের যে অ্যান্ড্রয়েড যে টিভির যে অপারেটিং সিস্টেম আছে সেটা এখন এনেবল করে আপনাকে যে আপনি টিভির ওএস এর ডিফারেন্ট ফিচার আপনার অ্যাপ্লিকেশন লেভেলে ইউটিলাইজ করতে পারবেন, জাস্ট লাইক ইউর ফোন। সো আপনি করতে পারবেন, এটা কিন্তু অলরেডি ইটস আ রিয়েলিটি। হ্যাঁ, রাইট। আর আপনার যদি মনে হয় যে আপনি আরো ডিপ যেতে চান, টিভির অপারেটর বানাতেই পারেন, কিন্তু সেই এফোর্টটা কেন দিবেন এবং সেটার ইম্প্যাক্টটা কি হবে সেটা যাচাই বাছাই করে, ইফ ইউ আর রিয়েলি প্যাশনেট এন্ড ইফ ইউ রিয়েলি থিঙ্ক যে না আপনি এরকম একটা লো কস্ট টিভি অপারেটিং সিস্টেম, স্মার্ট টিভি অপারেটিং সিস্টেম বানালে এটি একটি ডিসরাপশন ক্রিয়েট করবে ইন্ডাস্ট্রিতে, তো আপনি করতেই পারেন। রাইট। সো ভাই, আপনি তো ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেই আলটিমেটলি বন্ড স্টাইনের জন্ম হয়। আপনি আফটার অল দিস 10 ইয়ার্স প্লাস এক্সপেরিয়েন্স, আপনার কাছে কি মনে হয় যে আপনি যদি এখন নতুন করে আবার ইউনিভার্সিটিতে ভর্তি হন, তাহলে আপনার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার কীভাবে আপনি ডিজাইন করতে চান, যেটার মাধ্যমে আইদার আপনি একটা হয়তো বা সাকসেসফুল বিজনেস স্টার্ট করে দিতে পারেন, অথবা আপনি হয়তো বা বন্ড স্টাইনের মতো কোনো একটা কোম্পানিতে জব বা ইন্টার্নশিপ করে আপনার, মানে যেই দিন আপনার পড়াশোনা শেষ হয়ে যেতেছে তার হয়তো ম্যাক্সিমাম 1 মাসের ভিতরে আপনি ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করা স্টার্ট করে দিচ্ছেন, আপনার জব নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না। আপনি কিভাবে স্টার্ট করবেন? খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আমি একটা জিনিস বলবো যে আমি আমার ইউনিভার্সিটি লাইফ নিয়ে কমপ্লিট হ্যাপি। যে আমি যেভাবে করেছি, আই এম প্রিটি হ্যাপি দ্যাট আমার লাইফটায়, ইউনিভার্সিটি লাইফে আমি এত কিছু করার সুযোগ পেয়েছি। আমার ফ্রেন্ডসরা, আমার পিয়ার্সরা, আমার টিচাররা আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। বাট আমি যদি আবারও ভর্তি হতাম, প্রবাবলি যে কাজটা আমি করেছি সেটাকে আরও মাল্টিফোল্ড বেশি করার চেষ্টা করতাম। আমি বিজনেস স্টার্ট করি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ার সময়, যদি এবার ভর্তি হতাম তাহলে তো ফার্স্ট ইয়ারে শুরু করতাম। আচ্ছা। যে কাজটা আমার মনে হয় যে কিছু জায়গায় কমতি আছে, সেটা হচ্ছে আমি ইউনিভার্সিটি লাইফে খুব বেশি ইন্টারন্যাশনাল এক্সপোতে যেতাম না। হ্যাঁ, আমি মাত্র একটা এক্সপোতে আমি গিয়েছিলাম, একটা কম্পিটিশনে গিয়েছিলাম, এক্সপো বলা ভুল হবে। সো আমার মনে হয় এবার যদি আমি সুযোগ পেতাম তাহলে আমি হয়তো আরও অনেক ইন্টারন্যাশনাল এক্সিবিশনস ভিজিট করতাম, যাতে করে পৃথিবী কোন দিকে যাচ্ছে সেটা সম্বন্ধে একটা খুব আর্লি নলেজ আমার কাছে থাকতো, যে হোয়াট আর দ্য নিউ টেকনোলজিস দ্যাট আর কামিং আপ। এবং আমি চেষ্টা করতাম বাংলাদেশের না, পৃথিবীর টপ ইন্ডিভিজুয়াল রিসোর্সফুল পার্সনদের কাছ থেকে তাদের কাজ সম্বন্ধে জানার জন্য। হ্যাঁ, কারণ বাংলাদেশ আসলে ইন্টারন্যাশনালি আপনি যদি দেখেন, আমরা টেকনোলজিতে 5 বছর থেকে 10 বছর পিছিয়ে আছি। সো আপনি এটা জানা মানে আপনি অ্যাকচুয়ালি আপনি 5 বছরের জন্য আপডেট হচ্ছেন, T-5। আপনাকে চিন্তা করতে হবে T+5। সো আপনাকে চিন্তা করতে হবে পৃথিবীতে যারা আসলে ভালো কাজ করছে তারা আসলে কি চিন্তা করছে।
এবং সেই অ্যাসপিরেশন থেকে তাদের সাথে কথা বলতে হবে, তাদের লাইফ সম্বন্ধে আপনি মানে আমি আরেকটু জেনারেলাইজ করার চেষ্টা করি। ইউনিভার্সিটিতে যখন একটা স্টুডেন্ট পড়তেছে, সবাই আসলে ইন্টারন্যাশনাল এক্সপোতে যাওয়া পসিবল না, বিশেষ করে বাংলাদেশে যারা আছে। বাংলাদেশে থেকে সে হয়তোবা ইন্টারন্যাশনাল এক্সপোতে যেতে পারতেছে না। লোকাল কোনো এক্সপোতে গেলে তার ওই বেনিফিটটা হবে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপোতে না যাইতে পারলেও ইউটিউবে কিন্তু এই এক্সপোগুলোর ভিডিওস অ্যান্ড এভরিথিং পাওয়া যায়। সেগুলো দেখে খুব বেশি একটা বেনিফিট হবে কিনা। একটা জিনিস একটু বলি, এই যে ধারণা যে এটা খুব ডিফিকাল্ট, এই ধারণাটাই আসলে ভুল। আচ্ছা, আমি কেন বলি, হ্যাঁ। দেখেন আমরা উই আর ব্লেসড হ্যাঁ। অ্যান্ড টু সাম এক্সটেন্ট উই আর ইন ডিফিকাল্ট পজিশন, বাট উই আর ব্লেসড। আমি বলবো যে আমাদের পাশে একটা অনেক বড় একটা দেশ আছে যেখানে অনেক ডাইনামিক রিসোর্সের আসা যাওয়া হয়। ইন্ডিয়া তো আপনি বাংলাদেশ থেকে পাশের দেশে আপনি যদি বাই রোডেও যেতে চান, যাওয়া তাহলে পসিবল আসলে কত টাকা খরচ হয়, এবং সেখান থেকে যদি আপনি একটা ট্রেনে যে কোনো সিটিতে যেতে চান একটা বড় এক্সিবিশনের জন্য, আপনার কত টাকা খরচ হবে? আমি আপনাকে এখানে বসে বলতে পারি যে আপনি যদি একটা আপনার পকেটে যদি 20,000 টাকাও থাকে এবং আপনার কাছে যদি একটা ভিসা থাকে, আপনি ইন্ডিয়ার যে কোনো সিটিতে রাইট যেতে পারবেন, যে কোনো এক্সপোতে। মোটামুটি 3-4 দিন থেকে ঘুরে চলে আসা যায়। এক্স্যাক্টলি। সো এটা কখনোই অনেক বড় খরচ না। রাইট। আমি যখন 2012 সালে ইন্ডিয়াতে ফার্স্ট ইন্টারন্যাশনাল রোবোটিক্স কম্পিটিশনে যাই, তখন আমার সর্বসাকুল্যে খরচ হয়েছিল 60,000 টাকা, আচ্ছা, 60,000 ব্যাক ইন। আপনি ভাবে বলতেছিলেন যে কলেজ লাইফ থেকে আপনি বিভিন্ন ধরনের এক্সপো, তারপরে সায়েন্স ফেয়ার, এই টাইপের জিনিসপত্রের মধ্যে ইনভলভ ছিলেন। এইটাতে ইনভলভ থাকলে কি আসলে কাইন্ড অফ এই যে পরবর্তীতে আপনার কোম্পানি খোলার পিছনে এগুলো কি একটু ইন্সপিরেশন বা এগুলো কাইন্ড অফ একটা সোর্স হিসেবে কাজ করছে কিনা? ধরেন আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতে যেই টিমটা 4th হয়েছে আর আপনি হয়েছেন 3rd, সেই টিমের টিম লিড সেই প্রজেক্টটা নিয়ে একটা স্টার্ট আপ খুলে দিল, হ্যাঁ। আপনি এখানে বসে ওর ফেসবুকে দেখছেন, হ্যাঁ। রাইট? তখন আপনার কি মনে হবে? দ্যাট ইউ আর ল্যাগিং বিহাইন্ড ইন দ্য রেস। Right. সো আপনার পিয়ারকে আপনি কার সাথে নিজেকে কম্পেয়ার করছেন, আপনি কার মতো হতে চাচ্ছেন, কাদের সাথে আপনি মিশছেন, হু আর ইন্সপায়ারিং ইউ। কম্পিটিশন করা কখনোই ঠিক না। ইটস ওয়ান অ্যানাদার থিং দ্যাট মাই কোফাউন্ডার অলওয়েজ টেলস, দ্যাট আই নেভার কম্পিট, আই অলওয়েজ ট্রাই টু বি বেটার দ্যান মাইসেলফ। সো কম্পিট করা কোনো ঠিক না, বাট আপনি আপনার রেফারেন্স পয়েন্টটা কি? সো আপনার রেফারেন্স পয়েন্টটা যখন দেখছেন যে আপনার চাইতে যে কম্পিটিশনে পড়েছিল ইন টার্মস অফ রোবোটিক্স কম্পিটিশন, ও সেই প্রজেক্টটা দিয়ে একটা স্টার্ট আপ করলো, সেটা ফান্ড রেজ করলো, সে একটা ছোট সলিউশন করে সেই সলিউশনটাকে একটা বড় রোবোটিক্স কোম্পানির কাছে সেল করে দিল, এবং আপনি এখানে বসে আপনার সেই প্রজেক্টটা ইউনিভার্সিটির একটা সায়েন্স প্রজেক্ট হিসেবে আপনার ইউনিভার্সিটিতে রেখে দিলেন। হ্যাঁ। তখন কিন্তু আপনার অ্যাকচুয়ালি মনে হবে যে সায়েন্স প্রজেক্টগুলোর আসলে এন্ড গোল কি, একটা Value-টা কি? হ্যাঁ। নো, এই সায়েন্স প্রজেক্টগুলোর কিন্তু এন্ড গোল হচ্ছে টু কমার্শিয়ালাইজ। সো রেফারেন্স পয়েন্ট আসলে ইম্পর্টেন্ট। এই রেফারেন্স পয়েন্টটা সেট হয় যখন আপনি আসলে এই ইভেন্টগুলোর সাথে নিজেদেরকে সংযুক্ত রাখবেন। আপনি পার্টিসিপেট না করেন, আপনি জানেন, আপনি ইনফরমেশনসগুলো নেন, সো দ্যাট ইউ ক্যান ইন্সপায়ার ইয়োরসেলফ। সো আপনি ভাই বলতেছিলেন যে ফার্স্ট ইয়ারে থাকা অবস্থাতেই আপনি এখন এই টাইপের ইন্টারন্যাশনাল এক্সপোতে যাইতেন, সেখানে যদি আমি কোনোভাবে একটাতে গেছি, 4 বছরে আমি একটাতে একটাতে গেছি, গেছি। সেটাই হচ্ছে আমার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার, আচ্ছা। সো এগুলোতে আপনি যাইতেন এবং পরবর্তীতে আপনি যেটা বলতেছিলেন যে আপনার অর্গানাইজেশন খোলার যখন আপনারা সেকেন্ড ইয়ারে, তখন আপনার বিভিন্ন বড় ভাই বা সিনিয়র পরিচিত যারা ছিলেন তাদের কাছে জানানোর চেষ্টা করছেন, এবং আই বিলিভ যে আপনি হয়তোবা 10 জনকে যদি নক করেন, হয়তোবা 7 থেকে 8 জন রিজেক্ট করছে, নাকি কোনো রিজেকশন ছিল না? এটা যদি রিজেকশন ছিল, রিজেকশন ছাড়া তো কোনো কিছু হয় না। বাট জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে আমরা আসলে রিজেকশন কি কখনো ওইভাবে কনসিডারই করতাম না, যে ভাই উনি তো দিবেন, এটা তো আমি জানতামই। হ্যাঁ। সো এইটা নিয়ে আমাদের আফসোস ছিল না যে আমি পেলাম না, আচ্ছা। যেটা পেলাম সেটা আমার জন্য বোনাস। আচ্ছা, তারপর কন্টিনিউয়াসলি আসলে লেগে থাকা আর কি পুরো জিনিসটার পিছনে, এবং লেগে থাকলে এবং পরবর্তীতে আমি কন্টিনিউয়াসলি হয়তোবা 2-3 জন বড় ভাইয়ের কাছে রিচ আউট করলাম, তারা যদি পুরো জিনিসটাকে অত বেশি একটা গুরুত্ব না দেয়, আরও হয়তোবা 5-7 জন, মানে মিনিমাম 10 জন মানুষের সাথে কথা বলে দিন একটা কনক্লুশন ড্র করা উচিত যে আমি যে কাজটা করতেছি এটা আদৌ আসলে ফিজিবল কিনা বা এটা আদৌ নিড আছে কিনা। এটা বোঝার কি কোনো উপায় আছে যে আমি এখন হয়তো একটা সলিউশন তৈরি করছি ইন্ডাস্ট্রিতে বসে, সরি ইউনিভার্সিটিতে বসে, আইদার সেটা একটা সফটওয়্যার সলিউশন অথবা হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার মিক্স, এখন এটা ডিমান্ড আছে কিনা এটা বোঝার কোনো উপায় এই আছে? ডিমান্ডটা বোঝা খুব ইজি, আপনাকে আচ্ছা। এটার জন্য কেউ পয়সা দিতে রাজি কিনা। আচ্ছা, ইফ ইউ হ্যাভ পেইং কাস্টমার্স, হ্যাঁ। you have everything. In business world, we always tell that if your paying customers are your biggest investors. আচ্ছা। So আমরা 2014 সালে বন্ডস্টিং, 2013 সালে সিঙ্গুলারিটি শুরু করি, মানে 13তে সিঙ্গুলারিটি, 14তে বন্ডস্টিং। আমরা 2021 পর্যন্ত we always ran on our own profits. আচ্ছা, অর্থাৎ আমরা টাকা ইনকাম করেছি, আমরা কোম্পানিতে স্পেন্ড করেছি। 21-এ এসে ফার্স্ট আমরা ইকুইটি ইনভেস্টমেন্ট নিই একটা, টু এক্সপ্যান্ড আওয়ার অপারেশনস ইন লার্জার স্কেল।
তার আগ পর্যন্ত it's always our paying customers who were paying us to run our company. So that's the indication যে আপনার ব্যবসা, আপনার প্রোডাক্টটা বা ইনোভেশনটা বা সলিউশনটা আসলে কমার্শিয়াল স্কেল। হার্ডওয়্যার প্রজেক্টের জন্য আরও একটা বড় চ্যালেঞ্জ আমি অনেক সময় শুনি আর কি স্টুডেন্টদের কাছ থেকে। তারা বলে যে আমি হার্ডওয়্যার নিয়ে কোনো একটা কাজ করবো, এখানে তো হার্ডওয়্যারের ইকুইপমেন্টগুলো যেমন একটা রাসবেরি পাই হয়তো বা 4-5 হাজার টাকা দাম, তারপর একটা আর্ডুইনো যদি কিনতে যাই, সো জিনিসপত্রগুলো হয়তো বা একটু এক্সপেন্সিভ। সে চিন্তা করে আমি একটা সলিউশন তো চিন্তা করছি, আমার এখন ইনভেস্টর লাগবে, এই কারণে হয়তো বা আমি জিনিসটাকে লঞ্চ করতে পারতাম। এই ধারণাটুকু কত? দেখেন আমি আপনাকে একটা সত্যি কথা বলি, সত্যি কথাটা হচ্ছে আমরা যখন ব্যবসাটাকে বড় করছিলাম, রাইট, আমার এরকমও দিন গিয়েছে যে আমি বাংলাদেশের সবাই তো পাটাটুলি চেনে। So, ওইখানে যে আমার একজন সেলারের সাথে আমি বসে তাকে অনুরোধ করে অনুনয় বিনয় করে বলেছি যে আমাকে এটার ক্রেডিট দেন, আচ্ছা আপনার বাকিটা প্রোডাক্টের দেন। দাম 100 টাকা, আমি আপনাকে 120 টাকা দিব, কিন্তু আপনি আমাকে 30 দিনের ক্রেডিট দেন। আচ্ছা আপনি আমাকে প্রোডাক্টটা দেন 30 days দেন, আমি আপনাকে 120 টাকা দিব লাগলে। হ্যাঁ হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট ইউ উইল অলওয়েজ ফাইন্ড আউট, বাট ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট দ্যাট ওয়েদার অর নট ইউ ওয়ান্ট ইট। যে আপনি যদি চান যে আমার হার্ডওয়্যার দিয়ে আমি 100টা হার্ডওয়্যার দিয়ে আমি কোনোটা প্রোডাক্ট বানাবো এবং এটাকে স্কেল করব, ইনভেস্টরদের টাকা হলে অবশ্যই সম্ভব, ইনভেস্টারও আপনার কাছ থেকে প্রফিট নেবে, প্রফিটের Right. পার্সেন্টেজ নেবে। আর আপনি যার কাছ থেকে কিনছেন তাকে যদি আপনি 120 টাকার 100 টাকার জায়গায় 120 টাকা দেন, সেও আপনাকে একটা ক্রেডিট দিবে, Right. যদি তার সাথে আপনার রিলেশনশিপ ভালো হয়। এখন বাই ডিফল্ট যার সাথে আমরা কাজ করতাম, ওনারা আমাদেরকে স্কুল লাইফ থেকে দেখে আসছে। আচ্ছা হ্যাঁ, ওনারা আমাদেরকে দেখেছে যে আমরা কিভাবে ছোট থেকে বড় হয়েছি, মানে ইট ওয়াজ লাইক আ 6-7 years রিলেশনশিপ উইথ দেম। আচ্ছা সো আলটিমেটলি তাদের কাছে যখন আমরা ক্রেডিট চেয়েছি, আমরা তাদের কাছে অপরিচিত মানুষ না, খুবই পরিচিত মানুষ, যে এরা তো স্কুল লাইফে দেখেছি, কলেজ লাইফে দেখেছি, এখন ইউনিভার্সিটিতে ব্যবসা স্টার্ট করছে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে একটু দেখি কত টাকাই হবে, 5-6 লাখ টাকা, আচ্ছা ঠিক আছে এই রিস্কটা নেই। সো they are also your well wishers, you know, but it always depends on আপনি কি তার কতটুকু ট্রাস্টেবল জায়গায় আপনি আছেন। আর বাংলাদেশ থেকে যখন আমরা হার্ডওয়্যার রিলেটেড কোনো একটা বিজনেসের কথা চিন্তা করি, অবশ্যই স্টিল হয়তো বা এটা মানে আমার যতটুকু অ্যাজাম্পশন যে এটা একটু চ্যালেঞ্জিং। তো সেই চ্যালেঞ্জের জায়গাটাতে হয়তো বা স্টুডেন্ট থাকা অবস্থায় সে কোনো একটা আইডিয়া চিন্তা করছে, পরবর্তীতে একটা এক্সপোতে দেখাইছে, অ্যান্ড দেন যেটা হইতেছে যে এই যে একটা প্রোডাক্ট বা একটা সলিউশন সে চিন্তা করছে, আপনি বলতেছিলেন যে এটা যদি পেইং কাস্টমার পাওয়া যায় তাহলে সে স্টার্ট করবে। এখন হয়তোবা একজন পেইং কাস্টমার পাইলো, এখন সে এটাকে স্কেল আপ করা আদৌ এটা দিয়ে পসিবল কিনা সেটা বোঝার কি কোনো উপায় আলটিমেটলি আছে কিনা, যেটার ওয়েতে সে হয়তোবা চিন্তা করতে পারে যে এটা আলটিমেটলি বন্ডিস্টেনের মতো একটা কোম্পানি ফর্ম করা পসিবল। কারণ মোরলেস আমরা দেখি যে হার্ডওয়্যার কোম্পানিগুলো বাংলাদেশের সাকসেস রেশিও আমার মনে হয় কম। আপনার কি মনে হয় একটু কম না? রিজনেবলি তো একটু কম হওয়ার কথা, কারণ কেউ খুব একটা বেশি স্টার্টআপ কোম্পানি, হার্ডওয়্যার স্টার্টআপ, আইওটি স্টার্টআপ নেই। নেই। যে কয়টা আছে সে কয়টা চলছে, বাট ভালোই চলছে, খারাপ না, বাট খুব বেশি নেই, মানে কেউ সাহস করে এগিয়ে আসেন। আচ্ছা, কারণ ওখানে তো আলটিমেটলি রিস্ক ফ্যাক্টর অনেক হাই এবং প্রাতিষ্ঠানিক রূপ নেন, আমি এটাকে বলবো। অনেক সময়ই জিনিসটা যেটা হয় যে অনেকে হবিস থেকে অনেক কিছু বানায়, বাট এটাকে আসলে পরে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যেটা কোম্পানি খুলে করা হবে, সেই জায়গাটা থেকে আসলে অনেকেই আর এগিয়ে আসেন। রাইট। সো এই জায়গাটাতে বাংলাদেশের আপনি বলতেছিলেন যে যারা আইওটি বা এই রিলেটেড জিনিসপত্র নিয়ে ইন্টারেস্টেড বা হার্ডওয়্যার নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড হয়, তাদের জন্য বাংলাদেশের ক্যারিয়ার অপরচুনিটি আপনি কিভাবে দেখেন ওভারঅল? ইনফ্যাক্ট কেউ যদি ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেই হয়তো বা হার্ডওয়্যার নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছে, এক্সপোতে গেছে, লোকালি যদি সে কোনো একটা জায়গাতে জব আলটিমেটলি নাও পায়, হয়তো বা জবের ভ্যাকেন্সি নেই, ইন্টারন্যাশনালি ওইটা কতটুকু তার জন্য আমার কাছে মনে হয় যে কতটুকু যুক্তিযুক্ত হবে যে এইটার পিছনে টাইম ইনভেস্ট করা ইন টার্মস অফ ক্যারিয়ার মানে জবের ক্ষেত্রে? মানে বিজনেস তো একটা ডিফারেন্ট জিনিস, সবাই তো আলটিমেটলি বিজনেস করবে না, কিছু মানুষ হয়তো বা জব করতে চায়, একটা অর্গানাইজেশনে কাজ করতে চায়। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যে প্রশ্নটা করেছেন সে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, যে জব অপরচুনিটিস কিভাবে করে করা যায়, হোয়াট আর দ্য রিলেভেন্ট ফিল্ডস, এবং কি জিনিস দেখা হয়, ধরুন বন্ড স্ট্রেনে যদি কেউ কাজ করতে চায়, হোয়াট আর দ্য স্কিল সেট আর কি, সেটা যদি বল। আমরা প্রথমেই যে জিনিসগুলো দেখি সেটা হচ্ছে প্রিভিয়াসলি আপনি কি ডেভেলপ করেছেন, অ্যাজ আ হবিস্ট অর একটা রিসার্চ প্রজেক্ট, বা আপনি একটা স্টার্ট আপ কি ডেভেলপ করেছেন আপনি, এবং সেই হার্ডওয়্যারটা আসলে কতটুকু রোবাস্ট ছিল, আপনি সেটার পাওয়ার সার্কিট ডিজাইনিং কীভাবে করেছেন, আপনি সেটার ব্যাটারি ব্যাকআপ ডিজাইন কীভাবে করেছেন, আপনি সেখানে স্পেস অপটিমাইজেশন কীভাবে ইউজ করেছেন, আপনি সেখানে কোন টাইপ অফ চিপ ব্যবহার করেছেন, আপনি আসলে কোন টাইপ অফ চিপ লেভেল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আইডিয়া রাখেন, আপনি নতুন স্কিল কী কী শিখেছেন। কারণ আলটিমেটলি হোয়াট এভার ইউ হ্যাভ লার্নড, ইউ হ্যাভ টু রিলার্ন এভরিথিং। সো আপনার নতুন কিছু শেখার ক্যাপাসিটি কতটুকু,
আপনার বেসিক নলেজ কতটুকু, আপনার কি ফান্ডামেন্টাল সম্বন্ধে আইডিয়া আছে কিনা যে এই ডিভাইসগুলো ইন দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট টাইপ অফ কমিউনিকেশন দিস নিডস টু বি ডান। আপনার একটা ডিভাইস ব্যবহৃত হবে একটা মেশিনে, অথচ আপনি কোনো হিট সিঙ্ক ব্যবহার করেন নাই, যে কারণে ডিভাইস বারবার রিস্টার্ট খাচ্ছে, কারণ চিপ গরম হয়ে যাচ্ছে, চিপ গরম হয়ে গেলে পারফরমেন্স হয়ে ল্যাক করতেছে। রিস্টার্ট করছে। সো রিস্টার্ট করছে বা আপনি অপটিমাইজ করার জন্য আপনি কি ইনিশিয়েটিভ নিয়েছেন, হাউ ইনোভেটিভ ওয়ার দ্য সলিউশনস ইন টার্মস অফ ইয়োর প্রবলেমস। সো ওই জিনিসগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা লক্ষ্য করি যখন একজন মানুষ আমাদের এখানে এমবেডেড সিস্টেমে অ্যাপিয়ার করে। অ্যাট দ্য সেম টাইম হোয়াট উই লুক যে আপনার বিজনেস অ্যাকিউমেন্ট কতটুকু, অর্থাৎ আপনি কি বুঝতে পারছেন কিনা যে আপনার ডিজাইন করা হার্ডওয়্যারটা এন্ড কাস্টমার কীভাবে ইউজ করবে, এন্ড কাস্টমার সম্বন্ধে আপনার নলেজ কতটুকু, আপনি কি রাইট কোয়েশ্চেনটা আপনার এন্ড কাস্টমারকে জিজ্ঞেস করতে পারছেন কিনা। আপনি যদি জিজ্ঞেস করেন কাউকে যে হাউ মেনি আইও পিনস নিডস টু বি ইন দিস হার্ডওয়্যার ডিভাইস, অনেক হয়তো এই প্রশ্নটাই বুঝবে না, অথচ আপনি চিন্তা করছেন অ্যাজ এন ইঞ্জিনিয়ার এই প্রশ্নটা তো রাইট প্রশ্ন যে ইনপুট আউটপুট পিন আমার কয়টা লাগবে। কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞেস করেন এটার বদলে যে আপনি আমাকে একটু বলেন তো যে এই হার্ডওয়্যার ডিভাইসটার ভিতরে কি কি জিনিস আমরা ডেটা নিব এবং এই ডেটাগুলো আমাকে কোথায় কোথায় পাঠাতে হবে, হ্যাঁ, এবং এটার মাধ্যমে আমি কী কী কন্ট্রোল করতে চাই, আপনি কিন্তু সেখান থেকে একটা আইও ক্যালকুলেশন করে নিতে পারবেন, রাইট। সো হাউ গুড আর ইউ ইন টার্মস অফ ইউর কমিউনিকেশন, বিকজ এই জায়গাটায় আমরা অনেক ল্যাক করি। দো we know that in our projects there are project managers and stuff, but as an engineer, as a designer, you also need to have that communication capacity so that you also understand, okay, my customer is thinking in the right way, because project managers in Bangladesh might be good in software development project, application development, but IoT project সম্বন্ধে কিন্তু ওদেরও নলেজ অনেক কম, রাইট। সো ওই জায়গাটাতে কিন্তু ইঞ্জিনিয়ারদেরকেও কমপ্লিমেন্ট করতে হয়, যেই জায়গাটায় আমরা আসলে অনেক গ্যাপ দেখি। আমি আপনার কথা শুনতে শুনতে আমার মাথার ভিতরে একটা জিনিস আসলো যে আপনার ক্ষেত্রে ইউনিভার্সিটি লাইফে আমার কাছে মনে হয় যে একটা অর্গানাইজেশন স্টার্ট করার কথা বা শুরু করে আজকে এই সাকসেস বা এস্টাবলিশ অবস্থাতে আসার পিছনে একটা বড় কারণ হচ্ছে আপনি খুব সুন্দরভাবে কমিউনিকেট করতে পারেন, মানে এত সুন্দরভাবে আপনি বোঝানোর চেষ্টা করলেন এবং আপনি যত জায়গাতেই কথা বলেন, আপনি তো প্রায় সময় লিঙ্কডিনে ভিডিও করেন, আপলোড করেন, আমি প্রায় সময় কথা শুনি এবং আমার শুনতে খুবই ভালো লাগে। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যে ইঞ্জিনিয়াররা কিন্তু একটা সলিউশন তৈরি করে, আলটিমেটলি হয় কি, আপনি যখন একটা সলিউশন তৈরি করছেন, বিশেষ করে একটা হার্ডওয়্যারের সলিউশন, সেটা একটা কোম্পানিকে যেয়ে কনভিন্স করতে হয়। কনভিন্স আসলে কীভাবে করে, যখন একটা মানুষ কথা বলে কনফিডেন্টলি কথা বলতে পারে, তাকে বুঝাইতে পারে যে এটা দিয়ে আপনার এই যে এন্টারপ্রাইজের বা আপনার ইন্ডাস্ট্রির এই প্রবলেমটা সলভ করবো আমি। এখন অধিকাংশ সময় ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা কাজ করে বা পড়াশোনা করে, আপনি হয়তো দেখে থাকবেন যে তারা কথাবার্তা বলতে বা একটু কনভিন্স করা বা মানুষকে দুইটা বাড়তি কথা, যেটা বাংলা ভাষায় যদি বলি, সেটা বলতে তারা খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাদের জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা যে এই সাজেশনটা দুইভাবে হইতে পারে, একটা হইতেছে যারা নিজেরা একটা অর্গানাইজেশন খুলতে চায় বা একটা স্টার্ট আপ দিতে চায়, আর নাম্বার 2 হইতেছে যারা জবে যাইতে চায়। যারা জবে যাইতে চায় তার জন্য কমিউনিকেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ, আর যে এন্টারপ্রেনার হইতে চায় তার জন্য তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন সেই স্কিলটা যদি তার না থাকে, সেটা কমপ্লিমেন্ট করতে পারে কিভাবে সে? আমি একটু এখানে 3 ইডিয়টসের একটা আই উড সে কোয়েশ্চেন মনে পড়লো, হ্যাঁ, আচ্ছা, যে ওই যে ইয়াকে জিজ্ঞেস করে না, মানে দ্য অ্যাক্টর, ওইখানে যিনি মেইন ক্যারেক্টার থাকে, ওনাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং, একটা ক্লাসের সংজ্ঞা, ডেফিনেশন অফ আমির খানকে যে জিজ্ঞাসা করে। সো ডেফিনেশন অফ ইঞ্জিনিয়ারিংয়ে এখানে বলে না যে ইঞ্জিনিয়ারিং ইজ সামথিং সামথিং, যে অনেক কমপ্লেক্স কিছুর প্রবলেম সলিউশন করে এটা সেটা। তো হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং? অ্যাকচুয়ালি আপনি যদি এটাকে দেখেন, ইঞ্জিনিয়ারিং কিন্তু আসলে ইউ আর ইউজিং সার্টেন মেথডস, সার্টেন টুলস টু সলভ আ প্রবলেম, রাইট। আপনি যতই ভালো ইঞ্জিনিয়ার হন বা খারাপ ইঞ্জিনিয়ার হন, আপনি যদি প্রবলেমের সলিউশন করতে না পারেন, তাহলে আসলে আপনি ইঞ্জিনিয়ার না, রাইট। সো এখন প্রবলেম সলিউশন করতে গেলে আরেকটা কোড আছে, দ্যাট সলিউশনের 50% হচ্ছে সলিউশনটা, প্রবলেমটাকে আসলে বোঝা। আর আপনি যদি আসলে প্রবলেমটাকে বুঝতে চান, তাহলে আপনাকে রাইট কমিউনিকেশনটা করতে পারতে হবে, রাইট, নাহলে কিন্তু আপনি প্রবলেমটাই বুঝতে পারবেন না। মানে তাকে রাইট কোশ্চেনটা করতে হবে। ডোন্ট আস্ক দ্য রাইট কোয়েশ্চেন, ইউ উইল নেভার নো দ্য রাইট আনসার। আপনাকে ওকে জিজ্ঞেস করতে হবে যে আপনার যে হার্ডওয়্যারটা মাঝে মাঝে এরকম বলতেছেন বন্ধ হয়ে যায়, কেন বন্ধ হয়, কখন বন্ধ হয়, কোন সিচুয়েশনে বন্ধ, সিচুয়েশনে বন্ধ। ও আপনাকে, আপনি অনেক ওয়াইড করে দিলেন, রাইট। আর আপনি যদি ওকে একটু ক্লোজ করেন ফার্স্টে, এটা কি আপনার ফ্যাক্টরি যখন অপারেশনসে থাকে তখন বন্ধ হয়, নাকি ফ্যাক্টরি যখন বন্ধ থাকে তখন বন্ধ হয়?
আচ্ছা অপারেশনসের সময় বন্ধ হয়, অপারেশনসের শুরুর সময় কি বন্ধ হয় না অপারেশনসের ধরেন সারাদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ফ্যাক্টরি চলছে, সকাল 8টার দিকে কি বন্ধ হয়ে যায়, নাকি ধরেন 11টা 12টার দিকে বন্ধ হয়, না 11টা 12টার দিকে বন্ধ হয়, যদি কি প্রত্যেকদিনই 11টা 12টার দিকে বন্ধ হয়, ইউ আর ট্রাইং টু ফাইন্ড আ প্যাটার্ন, রাইট? আচ্ছা 11টা 12টার দিকে বন্ধ হয়, তখন ধরেন আপনার এখানে কি টেম্পারেচার অনেক বৃদ্ধি পায়, তখন কি আপনার আসলে এখানে ইন্টারনেটের ট্রাফিক অনেক বৃদ্ধি পায়, মানে ইউ আর ট্রাইং টু ফিগার আউট যে আসলে এটা কোন প্যাটার্নে পড়ে, রাইট? যে প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি তো এখানে তোমার মানে এক্সটার্নাল কোনো ডেটা নাই যেখান থেকে আমি ক্যাপচার করে বের করতে পারবো প্রবলেমটা কি, আমাকে কথা বলেই প্রবলেমটা সলিউশন করতে হবে। সো কথা বলে আমি যদি সলিউশন করতে পারি তার মানে হচ্ছে আমাকে এখান থেকে বের করতে হবে যে কখন বন্ধ হয়, কিভাবে বন্ধ হয়, কি কি কন্ডিশনে বন্ধ হয়, তখন কি আপনি কাজ করেন নাকি অন্য কেউ কাজ করে, সে আসলে কোন বাটনে ক্লিক করলে বন্ধটা বেশি হচ্ছে, ঠিক কোন মোমেন্টে এটা বন্ধ হচ্ছে, আপনি কি এখানে কোনো কিছু ধারণা করতে পারেন কিনা, আপনার ধারণাগুলো কি ঠিক কিনা। সো ওয়ান্স ইউ স্টার্ট আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন্স, আপনি দেখবেন ওইখান থেকে আপনি অনেক ইনসাইট পাবেন যে ফ্যাক্টরি ঠিক 2-3 ঘন্টা পরে হয়, তখন টেম্পারেচার কিছুটা বৃদ্ধি পায়, ফ্যাক্টরিতে আগে কুলার লাগানো ছিল এখন কুলার লাগানো নাই, এই জন্য আগে বন্ধ হইতো না এখন বন্ধ হয়। সো ইউ ক্যান কোরিলেট উইথ আ লট অফ থিংস, রাইট? অ্যান্ড দেন ইউ ক্যান মেবি শর্টলিস্ট 3 রিজনস, 3টা প্রবলেম, এবং আপনি ওইখানে 3 দিন ভিজিট করলে 3টা প্রবলেম থেকে এলিমিনেশন মেথড দিয়ে আপনি আসলে একটা প্রবলেমের রিজনিং আপনি করতে পারবেন যে এক্স্যাক্টলি এই রিজনটাই হচ্ছে মেইন কন্ট্রিবিউটরি ফ্যাক্টর বিহাইন্ড দিস নন পারফরমেন্স ইস্যু। সো আপনি অ্যাজ এন ইঞ্জিনিয়ার আপনি সাকসেসফুল তখনই যখন আপনি কমিউনিকেশনটা ঠিক মতো করতে পারছেন, রাইট কোয়েশ্চেন রাইট আনসার এক্সেট্রা। এবং এই কমিউনিকেশন ঠিক করার জন্য আপনি এন্টারপ্রেনার হতে চান যে কোয়েশ্চেনটা আপনি করেছেন, অথবা আপনি একজন জব হোল্ডার হতে চান, মানে আপনি চাকরি করতে চান কিংবা ব্যবসা করতে চান, সোজা বাংলায় আপনি যেটাই করতে চান না কেন আপনার সাকসেস ডিপেন্ড করবে আপনি কত ভালো প্রশ্ন করতে পারছেন সেটার উপরে, আপনি কত ভালো অ্যানালাইসিস করতে পারছেন, আপনি কত ভালো প্রোগ্রামিং করতে পারছেন সেটার চাইতে অনেক বড় বিষয় আপনি প্রোগ্রামিং করতে যাওয়ার আগে প্রবলেমটাকে কিভাবে আইডেন্টিফাই করছেন, আপনি কোন মেথডটা প্রোগ্রামিংয়ে অ্যাপ্লাই করছেন সেইটা, রাইট? সিম্পল ওয়েতে আইওটির কেসও জিনিসটা সেম, যে কমিউনিকেশনটা আপনি কোন অ্যাঙ্গেলে রান করবেন সেটাকে ডিটারমাইন করবে আপনার প্রবলেমের সলিউশন আপনি কীভাবে বের করবেন। আচ্ছা, আপনি এই যে শেষের যে কথাগুলো বললেন আমার কাছে মনে হয় যে এটা শুধুমাত্র আইওটির ক্ষেত্রে না, যে কোনো ক্যারিয়ার ফিল্ডেই কোনো একটা জবে বলি বা কোনো একটা ব্যবসায় আমি সাকসেসফুল হওয়ার জন্য মেইন আমার কাছে মনে হয় যে জিনিসটা প্রয়োজন যে রাইট কোশ্চেনটা জিজ্ঞাসা করা এবং রাইট প্রবলেমটা বুঝতে পারা, দেন আমি সলিউশন করবো। আদারওয়াইজ যদি আমি সিচুয়েশন না বুঝে প্রবলেম না বুঝে আমি জাস্ট ঝাঁপ দিয়ে পড়ি, তখন ওটা খুব বেশি একটা ইফেক্টিভ হবে না। এবং আপনার কথা শুনতে শুনতে আরেকটা রেলেভেন্ট কোশ্চেন আমার মাথায় আসলো যে অনেক সময় আপনি যখন কোনো একটা ট্রেডিশনাল ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে যাবেন, সেখানে যে অনেক সময় কিছু আনওয়ান্টেড সিচুয়েশন হয়, দেখা যায় যে এমন একটা কোশ্চেন করে বসে আপনার শুনে মনে হতে পারে এটা একটা কোনো কোশ্চেন করলে, এটা একটা কোনো কথা বললো, আমি সব রাইট শব্দটা বলতেছি না, বাট ইউ আন্ডারস্ট্যান্ড যে আমি কি বলতে চাচ্ছি। সো তখন একটু মানে একটু তো বিরক্তি কাজ করে, কারণ বাংলাদেশের ট্রেডিশনাল যে ইন্ডাস্ট্রিগুলোতে সবাই যে একদম খুবই হাইলি ইকুইপড একজন ইঞ্জিনিয়ার কাজ করে, এটা ইন্টেলের একটা ইন্ডাস্ট্রির মতো না আর কি, বা ওইরকম একটা জায়গা হয়তো বা না। সেখানে যে আপনি হয়তো বা আইওটি থেকে যাচ্ছেন বা আপনি হয়তো বুয়েট থেকে যাচ্ছেন, তখন কিন্তু আপনার ভিতরে একটু কাজ করে, অস্বস্তি বোধ কাজ করে, না আমার সাথে কাজ করে। এরকম সিচুয়েশন কখনো হয়েছে কিনা, বা এরকম সিচুয়েশন হইলে কিভাবে এটাকে ম্যানেজ করছেন? আমি যেটাকে একটু অন্যভাবে দেখি, হ্যাঁ আপনি যদি 2 জেনারেশন 1 জেনারেশন বা 3 জেনারেশন 4 জেনারেশন আগে যান আমাদের এখনকার মানুষ, আপনি চাষবাস করে নাই হ্যাঁ এরকম কোনো মানুষ পাবেন না, আপনি জাস্ট 3 থেকে 4 জেনারেশন পর্যন্ত আপনি পাবেন, আপনি এরকম মাঠে ঘাটে কাজ করে নাই এরকম মানুষ খুব কম পাবেন। সো দের ইজ নো রিজন যে আপনি কলার উঁচা করে বলবেন যে আমি খুব শিক্ষিত, আমি খুব সফিস্টিকেটেড অ্যান্ড আমি আসলে এই কোশ্চেনের আনসার করব না। আপনি যখনই এই অ্যাটিটিউডে চলে যাবেন দ্যাট ইজ দ্য মোমেন্ট ক্লোজিং ইয়োর ডোর, আপনি আসলে অপরচুনিটিকে না বলছেন। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি যে জিনিসটা চিন্তা করি যে আমাকে আসলে ইউনিভার্সিটি বা স্কুল লাইফে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়েছি, আমার স্কুলের বেতন ছিল 32 টাকা। তো আমাকে পড়াশোনা করাইছে কারা? ডেফিনেটলি বাংলাদেশের মানুষ, ট্যাক্স পেয়ার্স মানি। সো আমি যদি তাদের ট্যাক্স পেয়ার মানি যারা আমাকে পড়াশোনা করিয়েছে কলেজ লাইফে স্কুল লাইফে, তাদেরকে যে বলি যে আমি অনেক সফিস্টিকেটেড, তোমার কথা আমি শুনবো না, তাহলে আমি আসলে আমার ফান্ডার, আমার ইনভেস্টার যারা আমাকে বড় করেছে, আমার বড় করার পিছনে তো ইনভেস্টার আছে, তারাও তো আমার একজন ইনভেস্টার, আমি আমার ইনভেস্টারদেরকে নেগলেক্ট করছি, and then I cannot become big, I cannot become someone successful if I tell no to my investors, right? এখন আপনাকে জিনিসটা চিন্তা করতে হবে যে আমি কিভাবে করে মানুষের সাথে মিশতে পারবো, হ্যাঁ আমি কিভাবে করে
যত সফিস্টিকেট বা যতই আমি মনে করি না কেন আমি এক্সপার্ট, আমি একটা সিচুয়েশনে যে কি আমি তাকে এম্পাওয়ার্ড করছি কিনা, যে আই অ্যাম হিয়ার টু হেল্প ইউ, আই অ্যাম হিয়ার টু লার্ন ফ্রম ইউ। আমি তো এটা জানি না। আমরা কিন্তু যে কোনো মিটিং আমরা যতই জানি না কেন, আমি ফার্স্টে গেলেই ক্লায়েন্টকে সবসময় একটা কথা বলি যে সি, ইভেন ইফ ইটস আ ফিনটেক ক্লায়েন্ট, ম্যানুফ্যাকচারিং ক্লায়েন্ট, that we are not in the business of fintech, we are not in the business of manufacturing, we are in the business of technology. We understand technology and we understand it decently good, but we don't understand manufacturing or fintech or whatever industry we are visiting. That you understand better than us. Right. How you are producing your goods এবং আপনি কিভাবে এটা বাজারে বিক্রি করছেন সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন, যে কারণে আপনি সাকসেসফুল। রাইট। সো আপনি আমাকে এটা শেখান যে আপনি সাকসেসটা কিভাবে পেয়েছেন এবং আপনার সাকসেসটাকে আরেকটু বড় করতে আমি কিভাবে সহায়তা করতে পারছি। আপনার সমস্যাটা আমাকে বলেন, সো দ্যাট আই ক্যান আইডেন্টিফাই যে এই প্রবলেমটাকে আমি এভাবে অ্যাপ্রোচ করতে পারি। সো ওয়ান্স ইউ টেল ইউর কাস্টমার্স অ্যান্ড ওয়ান্স ইউ মেক দেম ফিল ইম্পর্টেন্ট অ্যান্ড আই উড সে হার্ড, যে তারা আসলে নিজেদের ম্যাপিংটা ঠিক মতো করতে পারছে, নিজেদেরকে তারা ঠিক মতো চিনতে পারছে, তখন আসলে কাস্টমার আপনার সাথে ওপেন আপ। আর যখনই আপনি কাস্টমারের সাথে এরকম বিহেভ করবেন, আরে ভাই আমি আপনার সাথে বেশি জানি, আপনি এই সফটওয়্যার ইউজ করলে হবে, আপনি এটা ইউজ করছেন কেন, আপনি এই ওয়েবসাইট বানাইছেন কেন। অনেকে আছে দেখবেন, মানে আমরাও এরকম জানি, মিটিংয়ে গেলে মনে হয় যে অমুক কাস্টমার অমুক কোম্পানিকে দিছিলাম 10,000 টাকা দিয়ে ওয়েবসাইট বানাইতে, ওরা তো ওয়েবসাইট না বানায় চলে গেছে। টেক কোম্পানিগুলো বাংলাদেশে খুব খারাপ, মিটিংই শুরু হবে এই কথা। এখন আপনি যদি ওইখানে দাঁড়ায় যান যে না 10,000 টাকা ওয়েবসাইট বানাইছেন, আপনি তো ওইরকমই, আপনার হবে না, আপনাকে তাকে বলতে হবে, বুঝাইতে হবে। দেখেন আপনি কি, আমি যদি কালকে আপনাকে বলি যে একজন পিয়নের বেতন হবে XYZ টাকা, আপনি কি XYZ টাকাটা পিয়ন রাখবেন? তাহলে আপনি একটা পিয়ন রাখার যে খরচ, তার চাইতে কম খরচে আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাচ্ছেন, তাহলে আপনি কিভাবে মনে করেন সেই ওয়েবসাইটটা ভালো হবে? একটা ওয়েবসাইট ডেভেলপ করতে গেলে কত ঘন্টা লাগতে পারে একটা ইঞ্জিনিয়ারের? আপনি বলেন, সে একটা নাম্বার বলবে। তার যদি পারিশ্রমিক প্রতি ঘন্টা এত টাকা হয়, 10,000 টাকা কি আদৌ হয়? আপনার ডোমেইন কিনতে খরচ হবে 1200 টাকা, আপনি একটা ইমেলও যাচ্ছেন সাথে। তো আপনি যে কোম্পানির কাছে যাচ্ছেন সেখানে তো আসলে এরকমই হবে। রাদার ইউ ট্রাই টু ফিগার আউট যে আপনাকে সে আসলে ভ্যালুটা কি দেবে। সো টেকনোলজি ইজ নেভার অ্যান এক্সপেন্স, টেকনোলজি ইজ অলওয়েজ অ্যান ইনভেস্টমেন্ট। এই মডালিটিটা আপনি ক্লায়েন্টকে যতক্ষণ বোঝাতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট আসলে ওই বড় স্বপ্নটাও দেখবে না এবং আপনারও বিজনেসটা আসবে। এক্স্যাক্ট। তবে আপনি খুব সুন্দরভাবে আজকে অনেকগুলা জিনিস, বিশেষ করে আইওটি বা ফ্রন্ট এন্ড টেকনোলজি নিয়ে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করলেন। আজকে আমরা আমাদের ডিসকাশনের একদম শেষ পর্যায়ে একটা কোশ্চেন দিয়ে আমরা মোটামুটি শেষ করব। কোশ্চেনটা আমাকে একটু এক্সপ্লেন করতে হয়তো একটু বেশি সময় লাগবে, বাট আমার মনে হয় যে ইউ আর দ্য রাইট পারসন টু অ্যান্সার দ্যাট কোশ্চেন। ইউজুয়ালি যেটা হয় বাংলাদেশে, যারা হার্ডওয়্যার নিয়ে একটু কাজ করতে চায় বা একটা জিনিস একদম স্ক্র্যাচ থেকে তৈরি করা একটা জিনিস, যে আমি একটা সলিউশন ডেভেলপ করবো, আমি একটা প্রোডাক্ট হার্ডওয়্যার একটা তৈরি করবো বাংলাদেশে বসে, এই সিচুয়েশনে অনেকে স্টুডেন্টের ভিতরে কাইন্ড অফ একটা ইম্পোস্টার সিনড্রোম কাজ করে। সে চিন্তা করে এটা কি কাজ হবে কি হবে না, এটা আমাকে দিয়ে হবে, এটা দিয়ে কি আমি আলটিমেটলি জব বা এই পর্যন্ত যাইতে পারবো কিনা, বা বাংলাদেশের মার্কেটে এই হার্ডওয়্যার নিয়ে আমি কাজ করছি, এটা দেখায় আমি আদৌ কোনো জায়গাতে জব এনশিওর করতে পারবো কিনা। সো আপনি যেহেতু বেসিসেরও পার্ট, সো আপনি মোটামুটি জানেন যে বাংলাদেশের টেকনোলজিক্যালি কোন দিকে আমরা আগাইতেছি, এবং ওই ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে হয়তোবা দুইটা ঘটনা ঘটে। একটা হইতেছে সে হয়তোবা চোখ খুলে দেখে না যে বন্ড স্ট্যান্ডের মতো আরও কতগুলো কোম্পানি আছে, সেগুলো কোম্পানিগুলোর সাথে আমি রিচ আউট করতে পারি কিনা, বা তাদের সাথে কোনোভাবে আমি অ্যাটলিস্ট ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেই অল্প স্বল্প কাজ করতে পারি কিনা, বা পার্ট টাইম কাজ করার কোনো সুযোগ আমার ওখানে আছে কিনা, বা ওখানে আমার কোনো বড় ভাই আছে কিনা যার কাছে আমি হয়তো সাজেশন চাই যে ভাই কী অবস্থা, আপনাদের এখানে কী ধরনের কাজ হয়, সো আমার ফিউচারে যদি এই লাইনে আমি কাজ করতে চাই তাহলে আমি কীভাবে আগাবো। এবং এই ফ্রাস্ট্রেশন এবং এই সব মিলে বা একটা ইনফরমেশন গ্যাপের কারণে আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে খুব ভালো ট্যালেন্টেড ইঞ্জিনিয়াররা, বিশেষ করে হার্ডওয়্যারে হয়তো বা যারা খুব ভালো, হয়তো বা অল্টনের মতো আরও কিছু কোম্পানি হইতে পারতো বাংলাদেশে, সেখানে তারা হয়তো বা দেশের বাইরে চলে যেতেছে। কারণ সে চিন্তা করতেছে আমি ওখানে যে একটা রেডি ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকবো, আমি এই একটা জিনিস স্ক্র্যাচ থেকে তৈরি করবো, যেখানে মানুষজন বুঝে না বুঝে আমার উপরে কথা বলে, আমি ইঞ্জিনিয়ার, আমি জিনিসপত্র বানাবো, সেখানে বিজনেসম্যান আমাকে কন্ট্রোল করতে যায়, আমি তো এই মানে ক্যাচালের ভিতরে থাকতে চাই না। এখন এই যে ওভারঅল একটা অ্যাম্বিগুইটি তৈরি হয় আসলে স্টুডেন্টে, সে যখন ইউনিভার্সিটিতে থাকতেছে, এইটা থেকে আসলে কি ওয়েতে রাইট একটা চিন্তা ভাবনা করা উচিত? একটা হইতেছে যে বাংলাদেশের অপরচুনিটিগুলো সে নিজে কীভাবে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়, বিশেষ করে আইওটি লাইনেই সে খুঁজে বের করতে পারে। আর দ্বিতীয়ত হইতেছে বাংলাদেশের মার্কেটে এটা
এনাফ জব অপরচুনিটিস আছে কিনা, নাকি আসলে সবার বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া উচিত, ইভেন তো বাংলাদেশের মানুষজন হয়তো বা ওই যে আপনি যেটা বললেন যে আমি নিজেও সরকারি স্কুলে পড়ছি, যশোর জেলা স্কুলে। সো ওখানে খুব মজার ব্যাপার হইতেছে যে ক্লাস 6 এর পর থেকে আমরা মনে হয় 30 টাকা, 40 টাকা, 50 টাকা এইভাবে বেতন দিতাম। তার মধ্যে আবার স্কলারশিপ পাওয়ার কারণে, ক্লাস 5 এ স্কলারশিপ পাওয়ার কারণে আমি 8 পর্যন্ত বেতন দিতে হইতো না, শুধু একটা টিফিনের ফি দিতে হইতো, যে টিফিনের জন্য একটা ওই সরকারি স্কুলে তো একটা টিফিন দেয়, সেই টিফিনের টাকা দেওয়ার জন্য। সো কাইন্ড অফ কিন্তু ফ্রিতেই পড়াশোনা করে আসছি। বাট আমার টিচারের বেতন তো ফ্রি ছিল না, টিচারকে তো অবশ্যই গভর্নমেন্ট বেতন দিচ্ছে। এই অ্যাঙ্গেলে হয়তো অনেকে চিন্তা ভাবনা করে না। এখন সেই দেশটাকে ছেড়ে আমি ভাবতেছি যে আসলে তো অনেক প্রবলেম চলে যায়, চলে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যায় কিনা। সো একটু কমপ্লিকেটেড ভাবে কোশ্চেনটা করছি, বাট এটা দিয়ে আজকের মতো আমরা শেষ করবো। হ্যাঁ, চলেন কোশ্চেনের আনসারটা দেওয়ার আগে সবচেয়ে পপুলার আইওটি ডিভাইস একটু এক্সপ্লোর করি। শিওর। মোবাইল ডিভাইস, দ্য মোস্ট পপুলার আইওটি ডিভাইস। রাইট। আচ্ছা, হেই সিরি, হোয়াটস দ্য গ্লোবাল আইওটি মার্কেট? Okay, so global IoT market is projected to be around $1 trillion by 2030. আচ্ছা, Right? রাইট, That is the projection. So আপনি বুঝতেই পারছেন যে মার্কেটটা কত বড়। রাইট। আপনি যদি বাংলাদেশ চিন্তা করেন, রাইট? সো বাংলাদেশ যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশের গভর্নমেন্টের একটা ম্যান্ডেট আপনারা জানেন, স্মার্ট বাংলাদেশ ইনিশিয়েটিভ। রাইট। সো বাংলাদেশের মার্কেট সাইজে আইওটি ইজ প্রজেক্টেড টু বি a $2.5 billion ইন্ডাস্ট্রি বাই 2041। আচ্ছা, আমি যদি রাফলি ধরে নিই, আমাদের এটা ইন্টারনাল রিসার্চ থেকে আমরা দেখছি যে $2.5 billion একটা ইন্ডাস্ট্রি হবে বাই 2041। আপনি আইওটির অ্যাপ্লিকেশন এমন কোনো লাইফস্টাইলে নাই যেখানে আপনি পাবেন না, স্টার্টিং ফ্রম ট্রান্সপোর্টেশন টু ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন, সিটিজেন সার্ভিসেস, যে কোনো জায়গায় আপনি যদি দেখেন ইউ উইল ফাইন্ড ইমপ্লিকেশনস অফ আইওটি। অ্যান্ড যেহেতু গভর্নমেন্ট এই জিনিসটাকে এনফোর্স করছে, সো এইটা খুবই সম্ভবত যে বাংলাদেশে ভবিষ্যতে এটা ডিমান্ড ইনক্রিজ করবে। আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই, কেন 2005 সালের পরে 2010 সালের পরে আমরা বাংলাদেশে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারের একটা খুব শার্প প্রাইস দেখেছি। আপনি বলতে পারবেন? বিকজ গভর্নমেন্ট তখন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অনেকগুলো প্রজেক্ট, ওই যে LICT লার্নিং বা বিভিন্ন জায়গা থেকে সবাই একটা অ্যাপ্লিকেশন বানাবে, মোবাইল অ্যাপ্লিকেশন বানাবে, সিটিজেন সার্ভিসকে অটোমেট করবে। দেয়ার ওয়াজ আ ডিমান্ড। সো ওয়েন দেয়ার ইজ আ ডিমান্ড, আপনার সাপ্লাই সাইড অটোমেটিক্যালি ইনক্রিজ করে, এবং সাপ্লাই সাইডে যারা প্রথম দিকে থাকে তারা কিন্তু পরবর্তীতে এই জায়গাগুলো হয়ে যায়, রাইট? বিভিন্ন জায়গায় সিনিয়র ডেভেলপার, টিম লিড, এক্সেট্রা এক্সেট্রা। আইওটির ঠিক এই মুহূর্তে সেই জায়গাটা এখন আমরা চাই, বা আইওটি বললে ভুল হবে, ফ্রন্টিয়ার টেকনোলজি সেই জায়গাটা এই মুহূর্তে আমরা আছি, যেখানে আমরা মাত্র ডিমান্ডটা আসা স্টার্ট করেছে, এবং এটা গোয়িং ফরওয়ার্ড এটা খালি বাড়বেই, এটা কমবে না। সো আপনি যদি আসলে অপরচুনিটির কথা বলেন, অপরচুনিটি এই মুহূর্তে বাংলাদেশের চেয়ে বড় অপরচুনিটি পৃথিবীর কেউ আপনাকে অফার করতে পারবে না। আচ্ছা, কেন? কারণ দিস ইজ আ গ্রিন মার্কেট। competition. If you really have solid products, if you really have solid engineering, you will be able to do a lot of things. Right. এই জায়গাটা আমাদের একটা বিশাল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, বিকজ বাংলা ইজ নট সামথিং যেটা ইন্টারন্যাশনালি অনেক পপুলার, রাইট? সো আপনি যদি বড় কোনো ল্যাঙ্গুয়েজ মডেল বাংলাতে ডেভেলপ করতে পারেন, চান্সেস আর হাই যে বড় বড় কোম্পানিজ উইল অ্যাকচুয়ালি বাই ইউ আউট টু ইন্টিগ্রেট বাংলা ইন্টু দেয়ার সিস্টেম, রাইট? বিকজ টেকনোলজি কিন্তু এখন লাইফস্টাইল প্রোডাক্ট। লোকালাইজেশন, আপনি বিভিন্ন আঞ্চলিক ভাষাকে যত বেশি কেটার করতে পারবেন, ইউ আর বিকামিং মোর সুপেরিয়ার দ্যান মেনি আদার কোম্পানিজ, রাইট? সো অপরচুনিটিস আর মাচ হায়ার ইন বাংলাদেশ। সো দেশ থেকে চলে গেলেই যে সব কিছুর সমাধান, যে প্রশ্নটা আপনি বলছেন, হ্যাঁ হতে পারে, এটাকে আমি খারাপভাবেও দেখি না, যে আমি দেশের বাইরে যাচ্ছি, আমি দেশের বাইরে যে আমি একটা কাজ করব, একটা লার্জ অর্গানাইজেশন, ইট ইজ নট wrong, right? But the question is, আমি আসলে ইন দ্য এন্ড অফ দ্য ডে দেশে থাকাটাও খারাপ হিসেবে ব্র্যান্ড করতে চাই না। যে অনেকেই যে বলে বাংলাদেশে থাকাটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডিসিশনস, দিস ইজ নট রাইট। বাট অ্যাট দ্য সেম টাইম বিদেশে যাওয়াটা হচ্ছে খুব খারাপ, বিষয়টাকে আমি এভাবেও দেখি না, যার যার লাইফস্টাইল চয়েসেস। বাট অপরচুনিটিস হিয়ার ইন বাংলাদেশ আর way bigger than what you will find in other countries, because আপনি ওইখানে যে একটা স্ট্রাকচার সিস্টেমে আপনি কাজ করবেন, আপনাকে ঠিক সেট লাইন অফ আউটপুটই দিতে হবে। বাট হিয়ার ইউ ক্যান ইনোভেট, ইউ ক্যান এক্সপেরিমেন্ট, ইউ ক্যান ট্রাই আউট নিউ থিংস,
অ্যান্ড মেবি আপনি 100টা জিনিস ট্রাই আউট করতে যে একটা হয়তো ক্লিক করে যাবে, যেটা হয়তো অনেক স্কেলেবিলিটি অপরচুনিটি থাকবে, রাইট? সো দ্য অপরচুনিটি হিয়ার ইজ ইন বাংলাদেশ। সো ইফ ইউ ক্যান রিয়েলি পুট কনসিস্টেন্ট এফার্ট, আপনি যদি একটু লেগে থাকতে পারেন, একটু যদি ভালো কোয়ালিটি নিয়ে প্রোডাকশন দিতে পারেন আপনার কোয়ালিটি আউটপুটগুলো, আপনি যদি একটু ভালো কমিউনিকেটার হতে পারেন, আমার মনে হয় যে সাকসেস উইল ইভেনচুয়ালি কাম। আর আরেকটা বিষয় কি, যে আমাদের দেশটা খুব ছোট অ্যান্ড দেশটা অনেক অনেক কনজিউমার অনেক বেশি, আসলে অনেক কষ্ট করে স্ট্রাগল করে বড় হই, আমাদের কম্পিটিশন অনেক হাই, এবং আমাদের এই বড় হওয়াটার পিছনে কিন্তু কিছুটা হলো আমাদের দায়ভার পড়ে যে আমাদের দেশের মানুষকে কিছুটা হেল্প করার, হ্যাঁ, ইনডিরেক্টলি হোক ডিরেক্টলি হোক হেল্প করার আমাদের দায়ভার কিন্তু আমাদের উপরে পড়ে। আমরা যারা এখানে একটা ভালো লাইফস্টাইল লিড করছি, it is because someone has worked for us, someone has invested on us, that we can have a better life. Right. So it is also important to look at them and understand যে if I am not giving back to my community, then probably as a human I might not be fulfilling my own soul, right? So in the end of the day, happiness কি? Happiness তো একটা চয়েস, রাইট। সো চয়েসটা কখন হয়? যখন আপনি আসলে নিজের সোলটাকে ফুলফিল করতে পারবেন, নিজের সোলের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারবেন। সো ওই জায়গাটা আমার মনে হয় যে দেশকে নিয়ে চিন্তা করাটা সবারই প্রয়োজন। কেউ হয়তো দেশের বাইরে থেকে চিন্তা করে, কেউ তো দেশের ভেতরে থেকে চিন্তা করে, বাট কন্ট্রিবিউট সবাই করতে পারবে। দেশের বাইরে থেকে যারা কাজ করে, আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি যে ইন্ডিয়ার আজকে বড় হওয়ার পিছনে কিন্তু এরা রাইট, যারা নন ইন্ডিয়ান ডায়াসপোরা, রাইট রাইট? আমি বলবো না দ্য অনলি ফ্যাক্টর, আমি বলবো একটা বড় ফ্যাক্টর। আর দ্য মেজর রিজন। সো এই ডায়াসপোরা কিন্তু আমাদেরও আছে, কিন্তু ইন্ডিয়ার একটা ব্র্যান্ড ছিল যে ট্রাস্টেড টেকনোলজি ডেস্টিনেশন, আমাদের সেই ব্র্যান্ডটা নাই, কারণ উই রিয়েলি হ্যাভেন্ট ডান এনিথিং ওয়ার্থ ট্রাস্টিং আস। সো আমাদেরকে আসলে ওই জায়গাটায় একটু নিজেদেরকেও ব্র্যান্ড করতে হবে যে ওকে, ট্রাস্ট আস, টেক আ লিপ অফ ফেথ। অ্যান্ড সেই লিপ অফ ফেথটা নেওয়ার জন্য এনাফ রিজনিংও তাদেরকে দিতে হবে। মেবি সে জায়গা থেকে গভর্নমেন্টেরও কিছু ইনিশিয়েটিভ নিতে হবে, মেবি সে জায়গা থেকে অন্টারপ্রেনারদেরও কিছুটা ইনিশিয়েটিভ নিতে হবে যে ওকে, উই উইল টেক আ রিস্ক, বাট ইভেনচুয়ালি দিস রিস্ক উইল পে অফ, বিকজ উই আর নো লেস স্মার্ট দেন মেনি আদার countries, we are no less skilled than many other countries. So let's take a leap of faith. Right. তবে আমি ভাবতেছিলাম যে এইটাই লাস্ট কোশ্চেন, তবে এই কোশ্চেনটা দিয়ে শেষ করার আগে আমি একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে একদমই ভুলে গেছি। সেটা হচ্ছে, আমরা আইওটি নিয়ে আজকে খুবই চমৎকার ডিসকাশন হয়েছে, তবে একটা জায়গাতে একটু ক্ল্যারিটি দরকার যে আইওটির ভিতরে আসলে কি কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। একটা তো যখন আপনি একটা মোবাইল অ্যাপ ইউজ করতেছেন, সেখানে তো অ্যান্ড্রয়েড, আইওএস, দ্যাটস এ সেপারেট ডিসকাশন, ওখানে আবার ওয়েব ডেভেলপমেন্টও থাকে, এই টাইপের জিনিসপত্র থাকে। বাট কোর আইওটির ভিতরে আসলে কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে ইউজ হয়, সেটা যদি বলতেন ভাই। দেখেন, এটা ডিপেন্ড করবে আপনি কি চিপ ইউজ করছেন সেটার উপরে। কেউ হয়তো আরডিএনও, কেউ হয়তো রাসবেরি ইউজ করে। পাইথন আপনার চলতে পারে, বিকজ পাইথন ইজ ওয়েল অ্যাকসেপ্টেড ইন রাসবেরি অ্যান্ড লট অফ আদার ডেভেলপমেন্ট চিপসেটস। সি হ্যাশ, সি প্লাস প্লাস, এগুলা ইউজ হয়। সো এখানে মেইনলি আপনাকে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেহেতু বড় কথা হচ্ছে আপনি আপনার চিপসেট কোনটা ব্যবহার করছেন এবং সেটাকে কন্ট্রোল করার জন্য আপনি কোনটাতে মোর কমফোর্টেবল সেটা ব্যবহার করাটাই আমার কাছে মনে হয় যে মোর ফিজিবল। আচ্ছা, বন্ড স্টেইনি রাইট এট দিস মোমেন্ট টেকনিক্যাল পারসন, বা যারা আসলে সফটওয়্যার বা হার্ডওয়্যারের সাথে কোর ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করে, কতজন মানুষ আছে বন্ড স্টেইনে? 30 জন। 30 জনের মতো। ওভার দ্য ইয়ার এই নাম্বারটা গ্রো হয় কেমন, নাকি আপনারা সবসময় একটু? না, উই অলওয়েজ কিপ অন গ্রোয়িং, ইট ডিপেন্ডস অন বিজনেস, বাট উই অলওয়েজ কেপ্ট অন গ্রোয়িং। মানে ব্যাক ইন 2017 যখন বললেন আমাদের টিম সাইজ ছিল 20 জন, তখন আমাদের ডেভেলপমেন্ট টিমে ছিল কয়জন? 7 জন, 6 জন, 7 জন। সেটা এখন হ্যাজ ইনক্রিজড। সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে এটা কতটুকু গ্রো করেছে। এবং এখানে যদি কেউ আসলে জয়েন করতে চায় বন্ড স্টেইনে, তাহলে কি তার একটু এক্সপিরিয়েন্সড হইতে হয়, নাকি একদম ফ্রেশ আর জাস্ট ফ্রেশলি আউট অফ দ্য ইউনিভার্সিটি সে জয়েন করার কোনো পসিবিলিটি? আমরা আসলে ফ্রেশ বা এক্সপিরিয়েন্সের যেহেতু উই মোর ফোকাস অন আপনি কি কতটুকু স্কিলড, আপনার পোর্টফোলিও কতটুকু ভালো, আপনি আসলে নলেজ কতটুকু রাখেন। আমরা এরকমও রিসোর্স পেয়েছি যারা ফ্রেশ ইঞ্জিনিয়ারিং রিসোর্স বা ইউনিভার্সিটিতে পড়া অবস্থাতে থার্ড ইয়ারের স্টুডেন্ট, বাট এক্সট্রিমলি গুড ইন হার্ডওয়্যার ডিজাইনিং নলেজ, এবং আই উড সে they know what they're dealing with, they know the technologies, they know where to find the resources, they know how to solve a problem when they're facing it. সো এরকম রিসোর্স পেয়েছি, এরকম রিসোর্স পেয়েছি যারা ধরেন 4-5 বছর এক্সপিরিয়েন্স বাট হ্যাজ নো ক্লু অফ হাউ আইটি ওয়ার্কস। আচ্ছা, হ্যাঁ,
সো তাদেরকে হায়ার করে উল্টা আমরা বিপদে পড়েছিলাম আচ্ছা যে সিন্স দে ডোন্ট নো উই হ্যাড টু ট্রেন দেম আ লট অ্যান্ড ওই একটা লার্নিং কার্ভে উঠে গেলে আপনাকে আনলার্ন করানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায় বাংলাদেশে তো এটা খুবই ডিফিকাল্ট হ্যাঁ। সো উই হ্যাভ বোথ দ্য এক্সপিরিয়েন্সেস বাট অ্যাট দ্য সেম টাইম উই অলওয়েজ লুক এট দ্য মেরিট যে আপনার আসলে স্কিল সেট কি আপনি আসলে কতটুকু ইনোভেটিভ ওয়েতে চিন্তা করতে পারেন এবং আমি আসলে যেটা হয় কি যে আমি নিজেও পার্সোনালি যখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থাতে জব স্টার্ট করি, তো এই কারণে আমি সবসময় যেটা মানুষজনকে সাজেস্ট করার চেষ্টা করি যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেই তোমার যদি কোনো একটা জায়গাতে স্কিল গ্রো করে সেটাকে ইমপ্লিমেন্ট করার যদি পার্ট টাইম বেসিসের সুযোগ থাকে সেটা ইউটিলাইজ করা দরকার। এখন বন্ড ডিসটেন্সের ক্ষেত্রে যদি এরকম হয়, তবে বাংলাদেশি যারা রানিং স্টুডেন্ট বা ইউনিভার্সিটিতে পড়াশুনো করতেছে, সে আবার কোম্পানিগুলো তাদেরকে হায়ার করতে না চাওয়ার একটা বড় কারণ হচ্ছে স্টুডেন্টের ভিতরে কমিটমেন্ট কিছুটা কমে যায়। কারণ হয় কি যে জবে যখন ঢুকেন তখন প্রত্যেক দিন তো আসলে ভালো যায় না। সাম ডেজ আর ভেরি হার্ড, ভেরি টাফ। হয়তো বা ম্যানেজার বা যেই টিমের সাথে কাজ করতেছে সে একটু কঠিন একটা জিনিস বলে ফেলছে, কথা বলে ফেলছে। সে ভাবতেছে আমার চাকরি না করলে কি যায় আসে, আমি তো এখন ইউনিভার্সিটিতে পড়ি, সো আমি করবো না কালকে থেকে অফিসে আর কথাই বলবো না, ফোন টোন বন্ধ করে দিয়ে বসে থাকে। এই কারণেই কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্ট আসলে হায়ার করার আগে কোম্পানিগুলো অনেক চিন্তা করতে হয়। তবে দেন এগেইন আই স্ট্রংলি বিলিভ যে দেয়ার আর সার্টেন স্টুডেন্ট বা খুবই ছোট পার্সেন্টেজ স্টুডেন্ট আছে যাদের ভিতরে খুবই ভালো পটেনশিয়াল আছে, যারা আসলে হার্ডওয়্যার নিয়ে খুব ভালো কাজ করার চেষ্টা করে বা ওদের কিউরিয়াসিটি লেভেল ইজ টু হাই। এই টাইপের স্টুডেন্টরা বন্ড স্ট্যান্ডের সাথে কিভাবে কমিউনিকেট করতে পারে, যার মাধ্যমে হয়তোবা আমি বলতে চাই না যে জব হয়ে যাবে বা এই টাইপের, অ্যাটলিস্ট সে কোনো একটা ওয়েতে কাজ করার কোনো সুযোগ বা কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ বা মানে কোন ওয়েতে আসলে কমিউনিকেট করলে আপনাদের দিক থেকে হয়তো বা অ্যাকসেপ্টেন্স বা অ্যাটলিস্ট কোনো একটা সাজেশন দেওয়ার সুযোগ থাকবে। দেখেন আমরা প্রচুর ইন্টার্ন এবং ট্রেনি হায়ার করে থাকি আচ্ছা আমি যে 30 জনের সংখ্যাটা বললাম এটা আমি আমার ফুল টাইম রিসোর্সের কথাই বলছি আমার এর বাইরেও আসলে আমাদের প্রচুর ট্রেনি এবং ইন্টার্নস থাকে ডিফারেন্ট ডিপার্টমেন্টে আমাদের অ্যাপ্লিকেশন সাইডে ক্লাউড সাইডে হার্ডওয়্যার সাইডে প্রচুর ট্রেনি থাকে সো আই থিঙ্ক দ্যাট এটা আসলে ইরিলেভেন্ট যে আমরা যদি এটা বলি যে আমরা মানে অপরচুনিটি নাই এবং আপনি যদি বাংলাদেশের যে কোনো অর্গানাইজেশনে যান আইওটি কোম্পানি যারা আছে আপনি চাইলে তারা আপনার সাথে কাজ করবে যদি আপনার আসলে ওই রিলেভেন্ট কিছুটা এক্সপিরিয়েন্স মানে কিছু প্র্যাকটিক্যাল প্রজেক্ট থাকতে হবে। রাইট সো আমার মনে হয় যে আপনারা বেসিক কিছু নলেজ গ্যাদার করেন আর ফর স্পেসিফিক্যালি পার্টিকুলারলি বনসেনের কথা আমি যদি বলি আপনি ইউ ক্যান কিপ আই অন আওয়ার লিঙ্কডইন পেজ our HR resources they are very active in LinkedIn you can drop your details you can get in touch with them you can share your experience and মোদ্দা কথা আপনি যদি ভালো হন if you do something that catches our eye we'll definitely reach out to you না, আমার কাছে মনে হয় যে যারা আইওটি নিয়ে কাজ করে তার জন্য রেজুমি থেকে যেটা সবচেয়ে ভালো কাজ করতে পারে 1 মিনিটের একটা ভিডিও বানিয়ে ফেলতে পারো এবং ওই ভিডিওর ভিতরে এক্সপ্লেন করে ফেললে যে তোমার প্রজেক্টটা বা যেই সলিউশনটা তুমি বানাইছো সেটা কিভাবে ইউনিক এবং ওটাতে কি কি টেকনোলজি তুমি ইউজ করছো, জাস্ট আ ভেরি শর্ট ভিডিও। সেই ভিডিওটাই যদি এইচআর পার্সনকে বা বর্নিস্টাইনকে লিঙ্কডইনে ট্যাগ করে তুমি পোস্ট করে দাও যে আমি এই ভিডিওটা তৈরি করছি এবং এটা যদি খুবই ইন্টারেস্টিং হয়, বর্নিস্টাইনে আমার কাছে মনে হয় যে তোমাকে খুঁজে বের করবে যে না এই পার্সনটাকে আমি টিমে নিতে চাই। and trust me বনসেনকে ট্যাগ করলে I'll get to know person তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আজকে অনেক ভালো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আমি অনেক কিছু শিখছি আইওটি নিয়ে। আমি পার্সোনালি ডিপলি ওইভাবে কখনো কাজ করি নাই, বাট টু সাম এক্সটেন্ট অল্প কিছু এবিসিডি নলেজ ছিল। সো আপনার কাছ থেকে সেই নলেজটা আরেকটু পাকাপোক্ত হয়েছে এবং আমার মনে হয় যে আজকে অডিয়েন্সরাও অনেক ভালো কিছু ইনসাইট এখান থেকে জানতে পারছে। সো আমি সবসময় যেটা সাজেস্ট করি যে একটা পডকাস্ট বা এই টাইপের একটা ডিসকাশন যখন কেউ শুনে পরবর্তীতে সে যদি এই ডিসকাশনের 3টা পয়েন্ট আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনের ভিতরে দিতে পারে, এই ভিডিও রিলিজ হওয়ার 7 দিনের ভিতরে আমরা সেখান থেকে লটারির মাধ্যমে একজনকে চুজ করব এবং তাকে হয়তো বা প্রোগ্রামিং হিরো থেকে কোনো একটা এক্সাইটিং গিফট দেওয়ার চেষ্টা করব। সো কারণ শেখাটা আলটিমেটলি ওই হয় কি যে জাস্ট শুনে গেলাম হইলো না, এখান থেকে যদি একটু নোট নিয়ে আন্ডারস্ট্যান্ড করা যায় যে আমার কী কী অ্যাকশন প্ল্যান থাকতেছে বা আমার কী কী টেক ওয়ে থাকতেছে সেটা যদি আমি দিয়ে দিতে পারি তখন দেখা যায় যে আমার আপনার এই যে কথা বলাটা অনেকখানি একটু সার্থক হয়। আদারওয়াইজ জাস্ট উই আর জাস্ট স্পিকিং। But I also believe that there will be no student who will be sending this link to ChatGPT and telling them, okay, tell me 3 things that you already have learned from here and then copy and paste it there. But If you have done it, then don't comment, inbox me. So I'll know that you are good in terms of communicating, analyzing and using technology tools efficiently. রাইট, এক্সাক্ট। আমি স্টিল এটাকে খারাপভাবে দেখি না, কারণ আসলে তো এটা নর্মালি কেউ করে না। সেখানে সে যদি, তবে একটা জিনিস ভালো যে আমাদের ভিডিওগুলোতে আমি রিসেন্ট টাইমে এটা বলা স্টার্ট করছি এবং অডিয়েন্স আসলেই করে এবং 3টা করে কমেন্ট করে। লাস্ট যে 2টা বা 3টা ভিডিও রিলিজ হয়েছে সেটার ভিতরে আমি দেখছি যে করছে, সেখান থেকে আমরা উইনার ভেরি সুন অ্যানাউন্স করে ফেলবো। সো
এবং ওখানে আমি একজনকে ফাইন্ড আউট করছি পার্টিকুলারলি, সে লিখে দিছে যে এটা আমি কিন্তু ChatGPT-র মাধ্যমে করছি। স্টিল ফাইন, আমার মনে হয় যে নট ব্যাড আর কি। অ্যাট লিস্ট সে তো ট্রাই করছে আর কি। সো ভাইয়া থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর ইয়োর টাইম ভাইয়া। And thank you, Rakib Bhai, and the entire Programming Hero team. You're doing a brilliant job for the community, and I really appreciate. আশা করি বাংলাদেশের ইন্ডাস্ট্রির ডিসরাপশনের জায়গায় আপনাদের নামটাও খুব সুন্দরভাবে রিমেম্বার্ড হবে। ধন্যবাদ। ধন্যবাদ।